আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা যারা শুনছেন, মার্চ ফরওয়ার্ড বিসিএস গাইডলাইন ক্লাস আন্তর্জাতিক বিষয়াবলী মার্চ ফরওয়ার্ডের শিক্ষার্থীদের জন্য তথা বিসিএস ক্যান্ডিডেট যারা আছেন সারা বাংলাদেশে তাদের জন্যই মার্চ ফরওয়ার্ডের ফ্রি অনলাইন ক্লাস। ফ্রি অনলাইন ক্লাসে আজকে বিসিএস সিলেবাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। টোটাল বিসিএস সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলী সরি আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে বিসিএস প্রিলিমিনারিতে প্রশ্ন হয়, 20 মার্কসের অনেক বড় একটা প্রশ্ন হয়। আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে বিসিএস লিখিত পরীক্ষায় 100 মার্কসের প্রশ্ন হয়, একটা পার্ট আছে। আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে বিসিএস ভাইভাতেও প্রশ্ন করা হয় সাধারণত। তো আমি নিজে কথা বলবো না, আজকে আমাদের সম্মানিত অতিথি, আমরা খুবই প্রিভিলেজড, আমরা খুবই খুশি। আমার ব্যক্তিগতভাবে আমার খুবই শ্রদ্ধাভাজন একজন মেন্টর, স্যারকে আমি যতদিন ধরে চিনি, স্যার একজন খুবই ভালো একজন গাইড, একজন ভালো একজন কনসালটেন্ট, পরামর্শক, একজন গার্ডিয়ান সুলভ আমাদের স্টুডেন্টদের জন্য, বিশেষ করে আমার নিজের জন্য। স্যারের সাথে আমার পরিচয় থেকে শুরু করে এখন পর্যন্ত আমি স্যারকে খুবই ইতিবাচক একজন মেন্টর হিসেবে, একজন গুড হিউম্যান বিং হিসেবে আমি পেয়েছি, এবং স্যার খুবই ভালো একজন আলোচক। বিশেষ করে আন্তর্জাতিক বিষয়াবলীতে যেহেতু উনি একজন কেরিয়ার সিভিল সার্ভেন্ট, একজন প্র্যাকটিশনার, ফরেন অ্যাফেয়ার্স, ডিপ্লোমেসি, ইন্টারন্যাশনাল রিলেশনস, এগুলোর উপরে যেহেতু স্যার নিজে একজন প্র্যাকটিশনার, স্যার 13th বিসিএস ব্যাচের একজন পররাষ্ট্র ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা। স্যার নিজে খুব ভালো রেকর্ড আছে, স্যারের বিসিএস পরীক্ষায় তার মেধা তালিকায় স্থান আছে। স্যার কুয়েট থেকে লেখাপড়া করেছিলেন, ব্যক্তিগতভাবে একজন ইঞ্জিনিয়ার, এবং স্যারের আরো অনেক পরিচয় আছে। আমরা স্যারকে আশা করি আরো পরবর্তী পর্বগুলোতে স্যারকে সাথে পাবো। আমরা ধীরে ধীরে স্যারের অনেক পরিচয় সম্পর্কেও সময় সুযোগ হলে সেখানে আলোচনা করব। আজকে আমরা আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি স্যারের সাথে কথা বলার জন্য। আমি আজকের আলোচনাটাকে আমি 3টা পর্যায়ে ভাগ করেছি। একটা পর্যায়ে হচ্ছে স্যার যেহেতু একজন ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, এবং এই ক্যাডারটির প্রতি আমরা অনেকেই নিজেদের জীবনে এই ক্যাডার হতে চাই অথবা চাই না, কিন্তু এই ক্যাডারের প্রতি সীমাহীন একটু কৌতূহল কাজ করে, অনেক বেশি কৌতূহল আগ্রহ আমাদের কাজ করে। পররাষ্ট্র ক্যাডারের অফিসার হতে হলে কি হয়, সবচেয়ে সেরাটা হতে হয় কিনা, পররাষ্ট্র ক্যাডার অফিসার হলে ওরা কি কি সুবিধা পায়, ওরা কি শুধু সবসময় বাইরে বাইরে ঘুরে। একজন আমাকে বলেছিল আমি পররাষ্ট্র ক্যাডার হতে চাই কারণ বো 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 সারা পৃথিবীতে ঘুরবো, বিষয়টি আসলে এরকম। আবার অনেক সময় রেড পাসপোর্টের কথা শুনি, ইত্যাদি ইত্যাদি। এগুলো শোনার পরে মাথাটা এমনিতেই খারাপ হয়ে যায়। আমি নিজে 3বার বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ হয়েছিল, 27, 28, 29তম। এই 3টা বিসিএস পরীক্ষা আমার প্রথম চয়েস ছিল বিসিএস পররাষ্ট্র ক্যাডার। তো বুঝতেই পারছেন স্যারের কথা অনেক দেরিতে হলেও আমি আবার শুনবো মনোযোগের সাথে। মানুষের আগ্রহ, মানুষের মোহ, এগুলো খুব সহজে শেষ হয় না। পারবো না, পাইনি, এটা জানার পরেও জীবনানন্দের ভাষায় বিরহী কাতর মানুষের মতো আমরা এগুলো শুনতে চাই। আমি ব্যক্তিগতভাবে নিজেও শুনবো এবং ঋদ্ধ হব। আর আমার যারা দর্শক শ্রোতা মার্চ ফরওয়ার্ড বিসিএস গাইডলাইন ক্লাসে আজকে যারা আছেন, তাদেরকে বলি প্রত্যেকটি ক্যাডার, যে ক্যাডারটা আমরা নিজে চাই অথবা নিজের জন্য চাই অথবা চাই না, অন্য ক্যাডারের কর্মসূচিগুলো, অন্য ক্যাডারের সুবিধা অসুবিধা, ভালো মন্দ, কেরিয়ার অ্যাসপেক্টস, এগুলো সম্পর্কেও জানা কিন্তু আমাদের নলেজ থাকা আমাদের উচিত। তো সুতরাং আমার মনে হয় আমি আজকে প্রথমে স্যারকে, যেহেতু এই সুযোগে পেয়েছি, আমি বিসিএস পররাষ্ট্র ক্যাডার সম্পর্কে স্যার কাছ থেকে একটু শুনতে চাইবো। প্লাস আন্তর্জাতিক বিষয়াবলী, আমাদের প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলী সিলেবাসের কন্ট্রিবিউশনটা কি, এটার গুরুত্বটা কি, এটাতে আমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমি মূলত আজকে স্যারের সাথে কথা বলবো। আন্তর্জাতিক সম্পর্কে সিলেবাস আলোচনায় স্যার নিজেই কথা বলবেন। আর স্যারের যদি সুযোগ হয়, আমাদের কয়েকটি নমুনা প্রশ্ন যেগুলো রিসেন্ট বিসিএস পরীক্ষায় এসেছে, সে 40তম বিসিএস হতে পারে বা যে কোনো বিসিএস প্রিলিমিনারিতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেই বিষয়ে স্যার চাইলে আমাদের সময় যদি কভার করে কয়েকটাতে উপরে উনি আলোকপাত করবেন। তো যাই হোক, আমি আজকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের মার্চ ফরওয়ার্ড বিসিএস গাইডলাইন ক্লাস আন্তর্জাতিক বিষয়াবলীতে স্বাগত জানাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ফরহাদুল ইসলাম, ফরহাদুল ইসলাম স্যার, সম্মানিত ডিরেক্টর জেনারেল
পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার। স্যার। ওবায়দুল্লাহ চৌধুরী, থ্যাংক ইউ ভেরি মাচ। যেভাবে আপনি উপস্থাপন করলেন, আমি জানি না whether I can be placed myself against the young cadre officers to be proposed. Yes, sir. আমি তো আশা করি ইনশাআল্লাহ এর ভিতরে অনেকেই সুযোগ পাবে ইনশাআল্লাহ সিভিল সার্ভিসে আসার, এবং আই এম eagerly waiting to welcome some of them to the Ministry of Foreign Affairs. যত আশা করতেই পারি, এবং ইনশাআল্লাহ কেউ না কেউ তো এখান থেকে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস এখানে আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি জাস্ট শুরু করি। আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং টু এভরিবডি। বিভিন্ন ধর্মের যারা আছেন তাদের ধর্ম অনুযায়ী আমার স্যালুটেশন গ্রহণ করবেন। দেশের বিভিন্ন প্রান্তে আপনারা আছেন, লাইভ শুনছেন বা লাইভ পার্টিসিপেট করছেন। করোনার এই সময়টাতেও আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন, আমি ফেসবুকে খুব বেশি একটা অ্যাক্টিভ না, বাট এই প্রোগ্রামটার জন্য আমি যখন ঢুকেছি ভিতরে, সাথে সাথে আমার যিনি সহকর্মী ওবায়দুল্লাহ চৌধুরী, উনিও আমাকে বারবার বলতেছিলেন, ভালোই লাগছে যে সবাই খুব আগ্রহী। আমিও খুব নিজেকে ইয়াং মনে করছি, এই বয়সে আমি 50-এর উপরে ইয়াং মানুষ, ওল্ড না ইয়াং মানুষ আমি নিজেকে মনে করতে পারি যখন ইয়াংদের ভিতরে আমি নিজেকে রাখি। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাচ্ছি ওবায়দুল্লাহ চৌধুরীকে, যে আমাকে এই ফেজে আসার সুযোগ দিয়েছে। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ক্লাস নিয়ে থাকি বিসিএস এর, বাট এই যে ফোরামটা মার্চ ফরওয়ার্ড, ফিলান্থ্রপিক একটা ফোরাম, যেটা ওবায়দুল্লাহ চৌধুরী পরিশ্রম করছেন যার পিছনে, এবং তার একটা বড় অবদান আমাকে সুযোগ দিয়েছেন এখানে আসার, সবার সাথে মেশার। সাথে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমার ব্যাচমেট বাদল সাইদকে, যে আমাকে এখানে আসার জন্য অনুমতিও দিয়েছে। সাথে সাথে আমি ধন্যবাদ জানাবো এই প্রোগ্রামের যারা স্পন্সর বা অ্যাডভাইজার বা টিম মেম্বার, এদের সবাইকে। এদের কারণেই এই প্রোগ্রামটা সবার কাছ থেকে অলমোস্ট বিনা পয়সায় করা, এবং বারবার আমি বাদল সাইদের বিষয়টা আমি দেখেছি ফেসবুক পোস্টে, যে উনি বারবার বলেছেন যাতে করে যাদের সামর্থ্য আছে ফিস দিয়ে পড়ার, সে চিটাগাং হোক, ঢাকা হোক, খুলনা হোক, রাজশাহী হোক, বিভিন্ন জায়গায় তারা যেন সেখানে যায়, এবং যাদের সামর্থ্যের পরিমাণে একটু ঘাটতি হয়তোবা আছে, বা যাদের পক্ষে সবসময় ক্লাস করা দূরে গিয়ে সম্ভব হয়ে ওঠে না, ঘরে বসে যাতে অন্তত তারা স্কুলের শিক্ষক হওয়ার জন্য, বিসিএস অফিসার হওয়ার জন্য বা কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারে, সেই ফোরামটা এনারা তৈরি করে দিয়েছেন। আমার দেখা বাংলাদেশে এ ধরনের অ্যাক্টিভিটিস এবারই প্রথম। মার্চ ফরওয়ার্ডই এই কাজটা প্রথম করছে বলে আমি মার্চ ফরওয়ার্ড এবং এদের কর্ণধার, এদের পরিচালক, এদের যে স্পন্সর, গাইড, অ্যাডভাইজার্স, টিম মেম্বার্স, সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমি শুরু করছি। আমি ওবায়দুল্লাহ চৌধুরীকে অনুরোধ করছি, আপনি তখন একটা কিছু প্রশ্ন করতে চেয়েছিলেন আমাকে শুরু করার জন্য। I'll be obliged to. থ্যাংক ইউ স্যার। যারা শুনছেন, বিশেষ করে আমাদের বিসিএস ক্যারিয়ার এক্সপেক্টেন্টস যারা আছেন, তাদেরকে বলি আপনাদের জন্য এটাও একটা আনন্দের বিষয়, আমার জন্য তো অবশ্যই, আমাদের সকলের জন্যই। এম ফরহাদুল ইসলাম স্যারের আরেকটা পরিচয় আছে। উনি শুধু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত ডিরেক্টর জেনারেল নন, উনি বিসিএস গ্রুমিং, বিসিএস কোচিং বলতে আমরা যেটা বুঝি, সারা বাংলাদেশে বিসিএস প্রিলিমিনারি, রিটেন এবং ভাইভাতে বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠান খুব সুনামের সাথে কাজ করছে। বিসিএস ওরাকল, বিসিএস কনফিডেন্স, এরকম প্রতিষ্ঠানগুলোতে উনি বিসিএস রিটেন ভাইভাতে গ্রুমিং সেশনগুলোতে অংশ নেন এবং ছেলে মেয়েদেরকে সহায়তা করেন, ইয়াং জেনারেশনকে। এর চেয়েও আমি আজকে এই সুযোগটা নিব, সবচেয়ে বেশি ভালো লাগছে শেয়ার করার জন্য। আমাদের ফরহাদ স্যার হচ্ছেন মার্চ ফরওয়ার্ডের প্রতিষ্ঠাতা এবং চিফ প্যাট্রন বাদল সৈয়দ স্যারের ব্যাচমেট। ওনারা দুজনই বিসিএস 13th বিসিএস ক্যাডার অফিসার। আমাদের বাদল সৈয়দ স্যার হচ্ছেন বিসিএস ট্যাক্সেশন, আর ফরহাদ স্যার হচ্ছেন বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার। তো সুতরাং আমার মনে হয় এটা আমাদের জন্য একটা প্রিভিলেজ। স্যার তো বললেনই বাদল সৈয়দ স্যারের কথা। যাই হোক, আমরা আজকে আমাদের মূল আলোচনায় ঢুকে যাচ্ছি, মূল আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। আমি শুরুতেই স্যারের কাছ থেকে জানতে চাইবো, আমি নিজে এবং সকলের শোনার জন্য, সেটা হচ্ছে বিসিএস পররাষ্ট্র ক্যাডার
কারা হয় বা কিভাবে হয় বা এটার সিলেকশন? আমরা তো একটা জানি বিসিএস সার্কুলার হয়, সেখানে চয়েস অনুযায়ী ছেলেমেয়েরা চয়েস দেয়। এরপর বিসিএস ভাইবা বোর্ডে ঠিক কোন ছেলে মেয়েদেরকে বিসিএস ক্যাডার অফিসার হিসেবে, বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার হিসেবে সিলেকশন করা হয়, সিলেকশনের ক্ষেত্রে কোনো বিশেষ ক্রাইটেরিয়া আছে কিনা, প্লিজ স্যার। ধন্যবাদ মোস্তফা ওবায়দুল্লাহ চৌধুরী। যে কোনো ক্যাডারের প্রথমে আমি বলে নেই যে সব ক্যাডারই বাংলাদেশে গুরুত্বপূর্ণ, কোনোটাকেই আলাদা করে দেখার সুযোগ নাই। হাতের 5 আঙ্গুলি সমান। দেশকে সেবা দেওয়ার জন্য, সরকারকে সেবা দেওয়ার জন্য সবগুলো ক্যাডারই গুরুত্বপূর্ণ, যার যার জায়গা থেকে সে দেশকে সেবা করে থাকে। পররাষ্ট্র ক্যাডার, যে কটা ক্যাডার আছে 26টা বা 27টা ক্যাডার এখন বর্তমানে আছে, তার একটা ক্যাডার পররাষ্ট্র ক্যাডার। হ্যাঁ, স্বভাবতই মানুষের একটা আগ্রহ বা যারা বিসিএস পরীক্ষা দেয় তাদের একটা বড় অংশের আগ্রহ থাকে পররাষ্ট্র ক্যাডারে যোগদান করার। যদিও পররাষ্ট্র ক্যাডারে পদ সংখ্যা বেশ কম। আমরা যখন জয়েন করি তখন 8 জন অফিসার নেওয়া হয়েছিল এবং আমরা উপরের দিকেই ছিলাম মেধা তালিকাতে। বাংলাদেশের যে কম্বাইন্ড মেরিট লিস্ট হয় তার উপরের দিকেই সবাই নরমালি থেকে থাকে। যখন ক্যাডার কোটা ছিল তখন হয়তো যারা কোটায় আসছে তারা হয়তো টপ 10 এর ভিতরে না থাকলেও কাছাকাছি জায়গায় থেকেছে, কিন্তু যারা মেধাতে এসছে, যেমন আমরা 1 2 3 4 8 জনের 4 জন আমরা মেধায় এসছিলাম, এবং তারা আমরা বাংলাদেশের টোটাল মেরিট লিস্টের 1 2 3 4 এ ছিলাম। আমিও একজন তাদের ভিতরে ছিলাম, দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে। নির্বাচন প্রক্রিয়ায় তো বিসিএস একইভাবে পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারি পাশ করা ছাড়া খুব একটা কোনো গুরুত্ব, যেমন আপনারাও জানেন আমিও জানি যে তেমন কোনো গুরুত্ব নেই, আদার দেন পাশ করে রিটেনে অ্যালাউ হওয়া। রিটেন থেকে প্রকৃত পরীক্ষায় কে কোন ক্যাডার পাবে বা পাবে না, চাকরি পাবে বা পাবে না, সেটা শুরু হয়ে যায়। তো যারা এই রিটেন এবং ভাই আমাকে অভিনন্দন জানিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকেও। যারা রিটেনে খুব ভালো করে এবং ভাইভাতে ভালো করে, দুটো মিলেই, সব মিলে যারা ভালো করে এবং উপরের দিকে থাকে, এখন প্রায় 20 জন 18 জন 16 জন করে নেওয়া হয়। এবার থেকে তো বোধহয় আবার কোটা নাই, সুতরাং আমরা আশা করছি যে আরো ভালো অফিসাররা এখানে আসবে। সবাই ভালো অফিসার সব ক্যাডারে। উপরের দিকে যারা একটু রেজাল্ট করে থাকে, আমি সেই রেজাল্টের ভিত্তিতে বলছি, ওনারা এখানে সাধারণত এসে থাকেন। যে 900 মার্কের রিটার্ন পরীক্ষা হবে তাতে আপনাদের নিঃসন্দেহে আমরা বলতে পারি যে 65% নাম্বার ক্যারি করবেন যারা ফরেন সার্ভিস ফার্স্ট অপশন দিয়েছেন বা চাকরি পেতে চান বলে আমি বিশ্বাস করি। ভাইভাতে যখন ফরেন সার্ভিস ফার্স্ট অপশন থাকে তাদের সাধারণত ইংরেজিতে ভাইভা হয়ে থাকে। যেহেতু বাংলাদেশের একমাত্র ক্যাডার এটা বা মন্ত্রণালয় এটা যেখানে সব ধরনের করেসপন্ডেন্স, ইভেন ভিতরের করেসপন্ডেন্স গুলাও সবই ইংরেজিতে হয়, ফাইল লেখা থেকে শুরু করে সবকিছু ইংরেজিতে করা হয়ে থাকে। সো স্বাভাবিক কারণেই এখানে ইংরেজিতেই ভাইভাটা নেওয়া হয়ে থাকে। পিএসসি যথেষ্ট প্রজ্ঞার সাথে এবং সবকিছু ঠিক করেই ইংরেজিতে ভাইভাটা নিয়ে থাকেন। আর ইংরেজিতে তো শুধু ভাইভাতে তো একটা জিনিস দেখা হয় না, একজন মানুষ খুব স্মার্টলি একটা প্রশ্নের জবাব না দিচ্ছে সেটাও ভাইবার অংশ। আমি সব প্রশ্নের জবাব জানি এটা জরুরি না। কেউ যদি জানে ভেরি গুড, সে তো খুবই ভালো, আমরা তাকে ওয়েলকাম করি। বাট সব প্রশ্নের জবাব না জেনেও সে পেতে পারে, কারণ না বলাটাও একটা টেকনিক, সুন্দর করে উপস্থাপন করা না বলাটাকে, সেটাও ভাইবার একটা অংশ। নিজেকে উপস্থাপন করা, আমার বাচন ভঙ্গি, এক্সামিনার যারা আমার সামনে আছেন, বোর্ড মেম্বাররা, সম্মানিত বোর্ড মেম্বাররা আছেন, তাদেরকে খুশি করা, এটা একটা বড় জিনিস আমার জন্য। সো এই সবকিছু মিলে ভাইভা এবং রিটেন সবকিছু মিলেই ফাইনাল রেজাল্টটা হয়ে থাকে, এবং যারা টপের দিকে আসে সো তারাই এখানে চান্স পায় বলে আমার ধারণা। সব ক্যাডারেই ভালো আছে, সব ক্যাডারেই স্বাভাবিক ধরনের সব ধরনের অফিসারই আছে। তো ওবায়দুল্লাহ, নির্বাচন প্রক্রিয়াটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশা করছি। জি জি, তার মানে হচ্ছে স্যার বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যারা, এটা যাদের ড্রিম ক্যাডার, যারা পররাষ্ট্র ক্যাডারে প্রবেশ করতে চায় তাদেরকে নিজেকে অনেক বেটার ভাবে প্রিপেয়ার করতে হবে। সব ক্যাডারের জন্যই এটা করতে হবে, কিন্তু বিসিএস পররাষ্ট্র ক্যাডার যেহেতু সাধারণত ক্যাডারের পোস্ট সংখ্যা খুবই কম থাকে এবং অনেক মেধাবী স্টুডেন্টের আগ্রহের মূল কেন্দ্রবিন্দুতে থাকে, সেই জন্য এটা অনেক বেশি কম্পিটিটিভ।
কিন্তু এটা যারা ভালো চেষ্টা এবং পরিশ্রম করে এনিওয়ান ক্যান অ্যাচিভ ইট, রাইট? নিঃসন্দেহে, নিঃসন্দেহে। এটা তো এমনও ইতিহাস আমাদের এখানে আছে যে এটা আমাদের আগে, আমরা 13 ব্যাচের, আমাদের আগের ব্যাচগুলোতে, আমি স্পেসিফিক ব্যাচের নাম বলবো না, সিম্পল পাস কোর্স থেকে, তখন পাস করলেই বিসিএস দেয়া যেত, সেখান থেকেও ফরেন সার্ভিসে আমাদের খুব মেধাবী অফিসাররা এসেছে, সেটার ইতিহাস আছে। সুতরাং এটা কেউ যদি মনে করে যে আমি পাবো না, এই ধারণাটা ভুল। অনেক সময় যে কেউই সব যারা আসে সবাই মেধাবী, আমি বারবার বলছি সিভিল সার্ভিসে যারা আসে সবাই মেধাবী। তো যে মনে করছে যে আমি পাবো না, তার পক্ষেও পাওয়া সম্ভব। হয়তো তার রিটার্ন এবং ভাইভা মিলে খুব ভালো মার্কস ক্যারি করে ফেলেছে, তো সমস্যা কোথায়? এটা তো সিলেকশন প্রসিডিওরটা তো একদম ওপেন এবং খুব ক্লিন, সুতরাং যে কেউই এখানে আসতে পারে। হ্যাঁ, সেটাই বলছিলাম। দ্যাট মিনস যারা শুনছেন বিসিএস ক্যাডার এক্সপেক্টেন্টস, স্পেশালি পররাষ্ট্র ক্যাডারের জন্য যারা আগ্রহী, তারা আশা করি আজকে অনেক মনোযোগের সাথে বিষয়গুলো শুনবেন। স্যার তো দু একটা উদাহরণও দিয়েছেন। আমরা নিজেও জানি 30তম বিসিএস একটা ন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের অনেকের মধ্যে মনে হয় যে আমরা বোধহয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়লে বোধহয় এই ধরনের ক্যাডারগুলো পাবো না। বিষয়টা কিন্তু তা নয়। চিটাগং কলেজে পড়ে, বগুড়া আজিজুল হক কলেজে পড়ে, প্রাইভেট ইউনিভার্সিটি IIUC প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েই ভালো ভালো ছেলেমেয়েরা দেখি যে বিসিএস পররাষ্ট্র ক্যাডারেও কাজ করার সুযোগ পাচ্ছে। এটা একটা নিঃসন্দেহে একটা আশাপ্রদ একটা বিষয়। আমি স্যারের কাছ থেকে এই পর্যায়ে যে বিষয়টা জানতে চাইবো, সেটা হচ্ছে যারা বিসিএস ক্যাডার অফিসার হয় তাদের পোস্টিংটা কিরকম হয়? যেমন অন্যান্য ক্যাডারে আমরা সাধারণত জানি ওরা সবাই তো ডোমেস্টিক অফিসার হন, সবাই এখানেই কাজ করে, দেশের অভ্যন্তরে কাজ করে। কিন্তু পররাষ্ট্র ক্যাডারের ক্ষেত্রে হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে এবং বাইরে, দেশের বাইরে দুই জায়গায় পোস্টিং হয়। সুতরাং পদায়নের ক্ষেত্রে, বিশেষ করে ডেজিগনেশনের ক্ষেত্রে দেখি যে এটা ডিফার করে। বিষয়টার উপর যদি স্যার আপনি আমাদেরকে একটু ধারণা দিতেন। ধন্যবাদ ওবায়দুল্লাহ চৌধুরী। অফিসারদের পদায়ন জয়েন করার পরে তো সবাই সহকারী সচিব হিসেবেই জয়েন করে এবং একটা নির্দিষ্ট সময় সবাইকেই মন্ত্রণালয়ে থাকতে হয়। বিশেষ করে তার চাকরির 2 বছর প্রবেশন পিরিয়ড, বিভিন্ন ট্রেনিং, ফাউন্ডেশন ট্রেনিং, একাডেমি, আমাদের ফরেন সার্ভিস একাডেমি, এগুলো তো কম্পালসরি ট্রেনিং। সাথে সাথে বিভিন্ন জন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, অন্যান্য ডিপ্লোমা, বিভিন্ন কোর্স বিভিন্ন দেশে করে থাকে। তো এবং 2 বছর পরে যখন সে চাকরি কনফার্ম হওয়ার জন্য পরীক্ষা দেয় পিএসসি তে, আবার পরীক্ষায় পাশ করে, সন্তোষজনক এসিআর ইত্যাদি যে শর্তগুলো সরকারের আছে, এগুলো সাপেক্ষে যখন তার চাকরিটা কনফার্ম হয়ে যায়, 3 বছর প্লাস লেগে যায়, তখন সে দেশের বাইরে নরমালি তাকে পোস্টেড করা হয়। তো পোস্টিং গুলো 2 রকমই। আমাদের মিশন অনেকগুলো, এই মুহূর্তে আমাদের 77টা মিশন আছে দেশের বাইরে। 77টা মিশনের যে কোনো জায়গায় তাকে পোস্টিং করা হতে পারে। মিশন ঠিক বলা মানে মিশন এবং সাবমিশন মিলেই 77টা অফিস আমাদের এই মুহূর্তে আছে বলে আমি জানি। মন্ত্রণালয়ের যদি কেউ পদসোপান, একটা তো হলো যে যদি অফিসারের পদায়নের কথা যেটা বলেছিলেন যে 3 বছর 4 বছরও কারো লাগতে পারে, অবস্থার উপরে ভিত্তি করে পোস্ট খালি হওয়া সাপেক্ষে তাকে মিশনে পাঠানো হয়। মিশনে গিয়ে এক এক জায়গায় এক এক রকমের পদ উনি অবলম্বন বা ধারণ করেন, এক এক ধরনের নাম হয়। সাধারণ মানুষের এই নামগুলো জানার কথা না, এবং তো সেই পদসোপান গুলাকেও আমি দেখি বলার চেষ্টা করব। আর আমাদের অফিসাররা সাধারণত শুরুর নিচের দিকে, বিশেষ করে কাউন্সিলর বা মিনিস্টার পর্যন্ত বা ডেপুটি পর্যন্ত 2টা পোস্টিং দেশের বাইরে করেন, এরপরে দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে আবার কেউ 2 বছর, কেউ 1 বছর, 1.5 বছর, 3 বছর, অবস্থার উপরে নির্ভর করে যখন পোস্ট খালি হয়, সেই হিসাবে উনি দেশে থাকেন, দেশে মন্ত্রণালয়ে চাকরি করেন, কাজ করেন, আবার উনি দেশের বাইরে চলে যান, কাজ করতে যান। এইভাবেই কাজগুলো চলতে থাকে, যে 2টা পোস্টিং দেশের বাইরে, সাধারণত 3-6 বছর। এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই। কেউ 5 বছরও থাকতে পারে, কেউ 7 বছরও থাকতে পারে, অবস্থার উপরে নির্ভর করে, সবকিছু মিলিয়ে এভাবেই পদায়ন করা হয় মিশনে এবং হেডকোয়ার্টার্সে। হেডকোয়ার্টার্স বলতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা সেগুনবাগিচাকে বোঝাই। আর মিশন বলতে যে আমাদের 77টা অফিস আছে দেশের বাইরে, সেগুলোকে আমরা বুঝিয়ে থাকি। আর পদসোপান যেটা বললেন, যে মন্ত্রণালয়ে যখন পদ থাকে, এটা খুব সহজ। প্রথমে হলো আপনার সহকারী সচিব, তারপরে সিনিয়র সহকারী সচিব, সবার মতন একই রকম।
এরপরের প্রমোশন হলে তাকে পরিচালক হিসাবে পদোন্নতি দেওয়া হয়, তারপরে প্রমোশনটা হয় মহাপরিচালক হিসেবে, তারপরে অতিরিক্ত পররাষ্ট্র সচিব, তারপর পররাষ্ট্র সচিব, অথবা পররাষ্ট্র সচিব পর্যায়ে একাধিক পদ আমাদের মন্ত্রণালয়ে আছে। একজন পররাষ্ট্র সচিব হন, কয়েকজন সচিব আকারে সচিব হিসাবে বা এ গ্রেড অ্যাম্বাসেডর হিসাবে মন্ত্রণালয়ে কখনো কখনো 2-3জন সচিব থাকেন, নট ফরেন সেক্রেটারি, সচিব। ওনাদের অন্যান্য বিভিন্ন বিষয়ে দায়িত্ব দিয়ে থাকেন সরকার। সো এটা হলো আপনার দেশের ভিতরে পদসোপান যদি আপনি জানতে চেয়ে থাকেন। বিদেশে 3 ধরনের বা 4 ধরনের পোস্টিং হয়ে থাকে, এটা একটু অন্যদের তুলনায় আলাদা রকমের। যেমন হাই কমিশনে একরকম পদায়ন হয়, এমবাসি বা দূতাবাস যেটাকে আমরা বলি বা এমবাসি বলে থাকি, সেটাতে একরকম পদায়ন হয়, কনসুলেট জেনারেলে একরকম পদ হয়, ডেপুটি হাই কমিশনে একরকম পদ হয়, সহকারী হাই কমিশনে একরকম পদ হয়। তো নাম ভিন্ন ভিন্ন রকম হয়ে যায়, এজন্য এটা অনেকের জন্য জটিল হয়। আমি বলে যাই, এরপরে যদি আমাকে ওবায়দুল্লাহ চৌধুরী বা আপনারা যদি বলেন, আমি ওবায়দুল্লাহ চৌধুরী স্যারের কাছে আমার এটা একটা কপি পাঠিয়ে দিব লিখে, ইনশাআল্লাহ উনি যেভাবে ভালো মনে করেন ব্যবহার করবেন। থ্যাংক ইউ স্যার। এটা যদি যারা আপনারা শুনছেন আপনাদের সাথে উনি শেয়ার করতে চান বা উনি যেভাবে ভালো মনে করেন সেভাবে উনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আমি একটা একটা করে শুরু করি যেহেতু লম্বা একটু। হাই কমিশন, এটা একটা ডেফিনেশনও আছে, এটা খুব কমনলি সবাই জানে। মাঝে মধ্যে ভাইভাতে বেশ প্রশ্নও করা হয় যে হাই কমিশন এবং এমবাসির ভিতরে পার্থক্য কি। কাজের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, পদের ক্ষেত্রে অবস্থানের ক্ষেত্রে শুধু পার্থক্য আছে। হাই কমিশন বলা হয় সেটাকেই যখন রিসিভিং স্টেট, আর সেন্ডিং স্টেট তো ডেফিনেটলি বাংলাদেশ আমাদের ক্ষেত্রে, যখন রিসিভিং স্টেট এবং সেন্ডিং স্টেট বোথ আর কমনওয়েলথ স্টেট, কমনওয়েলথের সদস্য দুটোই যদি হয়, তখন এক দেশ আর এক দেশে যে মিশন খুলে বা মিশন অপারেট করে এটাকে হাই কমিশন বলা হয়। যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এগুলো সব কমনওয়েলথভুক্ত দেশ, বা ব্রিটেন কমনওয়েলথভুক্ত দেশ, অস্ট্রেলিয়া। তো এই দেশগুলোতে যখন একজন আর একজনের দেশে কোনো মিশন খুলে, বাংলাদেশ যদি ভারতে মিশন খুলে সেটাকে বলা হয় হাই কমিশন, বাংলাদেশ হাই কমিশন ইন ইন্ডিয়া, অথবা ইন্ডিয়ান হাই কমিশন ইন বাংলাদেশ। এটা হলো হাই কমিশন। আশা করি আপনারা যারা শুনছেন পরিষ্কার হয়েছেন। দূতাবাস বলতে আমরা যেটা বুঝি সহজে, যে একটা যখন কমনওয়েলথ দুটোই যখন একই সাথে মেম্বার না হয়, একটা হতে পারে দুটোই না। যেমন বাংলাদেশ কমনওয়েলথের সদস্য রাষ্ট্র, কিন্তু বাংলাদেশ পাঠিয়ে দিল ধরেন জার্মানিতে, জার্মানি এবং বাংলাদেশ যখন চলে আসে, জার্মানি কমনওয়েলথের মেম্বার না, এই ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস বলবো আমরা জার্মানিতে, অথবা জার্মানরা তাদের দূতাবাস যদি বাংলাদেশে করলে সেটাকে হাই কমিশন বলা হবে না, দূতাবাস বলা হবে। একটা হতে পারে, একটা নাও হতে পারে। দুটোই যদি কমনওয়েলথ কান্ট্রি না হয়, ধরেন চায়না এবং জাপান, এই দুটোর কোনোটাই কমনওয়েলথ স্টেট না, তো তাদের ক্ষেত্রেও এটা জাপান এম্বাসি যদি চায়নাতে হয় সেটাকে বলা হবে জাপান দূতাবাস ইন চায়না দূতাবাস এম্বাসি, অথবা চাইনিজ এম্বাসি ইন জাপান। একমাত্র হাই কমিশন হওয়ার ক্রাইটেরিয়া হলো যে দুটো দেশই সেখানে কমনওয়েলথের, খুব কমন জিনিস। একটা দেশে একের অধিক অফিস খোলা প্রয়োজন হতে পারে বিভিন্ন কারণে, সে ট্রেডের কারণ হতে পারে, এক্সপ্যাট্রিয়েটদের সেবা দেওয়ার কারণ হতে পারে, সিকিউরিটি রিজন, অনেক অনেক কারণে একাধিক অফিস প্রয়োজন হতে পারে। যেমন ভারতে আমাদের একাধিক প্রয়োজন অফিসের। তো ক্যাপিটালে যে অফিসটা থাকে সেটাকে আমরা মূল অফিস, হাই কমিশন অথবা এম্বাসি বলে থাকি। মূল অফিস যেটা, সে সৌদি আরবের রিয়াদে, আমাদের এটা মূল অফিস, এটাকে আমরা বলছি বাংলাদেশ দূতাবাস ইন সৌদি আরবিয়া। সৌদি আরবিয়াতে বাংলাদেশের দূতাবাস, সেটা রিয়াদে। আবার দেখেন জেদ্দাতে আমাদের একটা অফিস আছে, এটাকে আমরা তখন বলি কনসুলেট জেনারেল, যেহেতু একই দেশে তো দুটো এম্বাসি হইতে পারে। এটাও সৌদি আরবে, ওটাও ক্যাপিটালে যেটা সেটা মূল অফিস, সেটাকে এম্বাসি বললাম। যেটা জেদ্দাতে আছে সেটাকে আমরা বলছি
কনসুলেট জেনারেল। জেনারেল। কনসুলেট জেনারেল, কনসুলেট হতে পারে, কনসুলেটের অবস্থানটা আরেকটু নিচের দিকে হয়, সেটা আমরা আলাপ করবো ইনশাআল্লাহ। অথবা যেমন ভারতের ক্ষেত্রে যদি বলি, দিল্লিতে যেটা আছে এটা আমাদের হাই কমিশন, বাংলাদেশ হাই কমিশন, যেটা দিল্লিতে আছে বাংলাদেশ হাই কমিশন, হ্যাঁ, ইন দিল্লি। আবার আমাদের কলকাতাতে একটা অফিস আছে, এটা হলো উপ হাই কমিশন। তারা হাই কমিশনের অধীনে থেকে কাজ করে, হাই কমিশনের তত্ত্বাবধানে থেকে কাজ করে। বা বোম্বেতে একটা আছে, সেটাও উপ হাই কমিশন। আবার আগরতলাতে আছে, এটা সহকারী হাই কমিশন। তো এটাতে আবার একটা লেভেলিং আছে, যেমন হাই কমিশন থেকে একটু নিচে যখন আসবেন সেটা হলো উপ হাই কমিশন। উপ হাই কমিশন থেকে আরেকটু নিচে ছোট, জায়গার উপরে ভিত্তি করে, কাজের উপরে ভিত্তি করে, সেটা সহকারী হাই কমিশন। সহকারী হাই কমিশন। হাই কমিশনের যিনি প্রধান থাকেন উনি মাননীয় হাই কমিশনার মহোদয়, আমরা হিজ এক্সেলেন্সি দা হাই কমিশনার বলে থাকি। আর দূতাবাসে যিনি প্রধান থাকেন উনি রাষ্ট্রদূত, অ্যাম্বাসেডর আমরা বলে থাকি। দুটোর পদাধিকারে কোনো সমস্যা নাই, অবস্থানে কোনো সমস্যা নাই, শুধু নোমেনক্লেচারটা ডিফারেন্ট। তো এটা গেল। আর কনসুলেটের যিনি, কনসুলেট জেনারেলের যিনি প্রধান থাকেন তাকে বলা হয় কনসাল জেনারেল। কনসাল জেনারেল, কনসাল জেনারেল, মেজর জেনারেল না ভাই, কনসাল জেনারেল, হ্যাঁ কনসাল জেনারেল। আর যিনি ডেপুটি হাই কমিশনের প্রধান থাকেন ওনার পদবি বলা হয় ডেপুটি হাই কমিশনার। ডেপুটি হাই কমিশনার। যদি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন হয়, যেমন আমাদের বললাম আগরতলাতে আছে, ইউকেতে আপনার ম্যানচেস্টারে আছে, বার্মিংহামে আছে, এগুলা সহকারী হাই কমিশন বা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন। এটার প্রধানকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার বলা হয়ে থাকে। তো এটা গেল প্রধানদের পদবি। এখন যদি আমি প্রত্যেকটা অফিসের পদবি নির্ণয় করি, আমরা শুরু করি হাই কমিশন দিয়ে, দেখা যাক। প্রায় প্রত্যেকটার ভিতরে সিমিলারিটি আছে, বোর্ড থাকলে লিখে দিলে আপনারা দেখতেন যে এটা ভয়ের কিছু না, সব মিল আছে, এবং একটা দুইটা জায়গায় শুধু পার্থক্য আছে, এর বেশি কিছু। তো যখন ইনশাআল্লাহ আমরা বোর্ডে বসবো, বোর্ডে লিখবো, তখন দেখবেন আপনাদের কাছে আর মোটেই কষ্ট মনে হবে না, একই রকমের নাম সবই। হাই কমিশনে শুরু করি সাধারণত আমরা তৃতীয় সচিব থেকে। এটার ইকুইভ্যালেন্ট হলো আমাদের মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তারা সহকারী সচিব পদমর্যাদায় থাকেন, এন্ট্রি পোস্টে, ওনারা তৃতীয় সচিব হিসাবে হাই কমিশনে যান। এম্বাসিতেও ওটাকে তৃতীয় সচিবই বলে, উপ হাই কমিশনেও ওটাকে তৃতীয় সচিবই বলে। কনসুলেট জেনারেলে আবার ডেজিগনেশন আলাদা হয়ে যায়, তখন ওনাকে বলা হয় ভাইস কনসাল। ভয় পাওয়ার কিছু না, আবারও ঘাবড়ায় না, নামের শুধু আলাদা, আমরা লিখে দিব ইনশাআল্লাহ সবকিছু। এরপরে যখন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদমর্যাদায় উনি পদোন্নতি প্রাপ্ত হন, তখন হাই কমিশনে ওনাকে দ্বিতীয় সচিব বলা হয়, সেকেন্ড সেক্রেটারি। দূতাবাসে ওনাকে সেকেন্ড সেক্রেটারি বলা হয়, উপ হাই কমিশনেও সেকেন্ড সেক্রেটারি বলা হয়, কনসুলেট জেনারেলেও ওনাকে ভাইস কনসালই বলা হয়। তার মানে কনসুলেট জেনারেলে তৃতীয় সচিব, দ্বিতীয় সচিব দুইজনকেই ভাইস কনসাল হিসেবে নাম দেওয়া হয়। এরপরে যখন আবার প্রমোশন, আরেকটা প্রমোশন হয়, বা আরেকটা বিষয় এখানে আসছে যে আপনার দ্বিতীয় সচিব হিসাবে যখন উনি 2 বছর কনফার্ম চাকরি পূর্ণ হয়ে যায় ওনার, তখন উনি প্রথম সচিব হিসাবে পদোন্নতি পাওয়ার জন্য যোগ্য হন। সরকারের সিদ্ধান্ত, সরকার চাইলে দেরি করেও দিতে পারে, চাইলে আগেও উনাকে দায়িত্ব দিয়ে দিতে পারেন, যেটাকে কারেন্ট চার্জ বলতে পারেন, বা আমরা মিশনের জন্য এটাকে বলি স্থানীয় পদমর্যাদা, লোকাল র্যাঙ্ক। সেটা সরকার আগেই 1 বছর আগে দিয়ে দিতে পারে, চাইলে যদি সরকার খুশি হন তাকে দিয়ে দিবেন, সেটা সরকারের সিদ্ধান্ত। তার মানে দ্বিতীয় সচিব বা সেকেন্ড কি বলে আপনার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে কমসে কম 2 বছর যখন উনি চাকরি করলেন, তখন উনি প্রথম সচিব হিসাবে হবেন। এটার ইকুইভ্যালেন্ট মিনিস্ট্রিতে কিন্তু সেকেন্ড সিনিয়র সহকারী সচিব, যেমন দ্বিতীয় সচিব ও সিনিয়র সহকারী সচিব, প্রথম সচিব ও সিনিয়র সহকারী সচিব, শুধু পার্থক্য হলো যে 2 বছরের অতিরিক্ত সিনিয়র উনি চাকরি।
তার মানে যদি 5 বছর প্রয়োজন হয় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হতে বা দ্বিতীয় সচিব হতে, 7 বছর চাকরি প্রয়োজন হবে প্রথম সচিব হতে। এটাই। এরপরে উনি আবার যখন প্রমোশন পাবেন 5th গ্রেডে, যেটা আমাদের প্রশাসন ক্যাডারের ভাইরা উপসচিব হিসাবে পদোন্নতি পান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে 5th গ্রেডের অফিসারদেরকে পরিচালক বলা হয়ে থাকে। এই পরিচালক পদটা মিশনে আবার কাউন্সিলর হিসেবে নাম ধারণ করে। হাই কমিশনেও সেটা, দূতাবাসেও সেটা, উপ হাই কমিশনেও সেটা। এই কনসুলেট জেনারেলে এসে তখন ওনারা কনসাল হয়ে যান। প্রথম সচিব এবং কাউন্সিলর পদমর্যাদার দুইজনেরই উপাধি কনসুলেট জেনারেলে আসলে কনসাল হয়ে যান। তার মানে তৃতীয় সচিব এবং দ্বিতীয় সচিব ইনারা দুইজন কনসুলেট জেনারেলে ভাইস কনসাল। প্রথম সচিব এবং কাউন্সিলর ইনারা দুইজন কনসুলেট জেনারেলে একই পদবিভুক্ত হবেন, যেটাকে বলা হবে কনসাল। কনসাল। এখন কোন কনসাল প্রথম সচিব, কোন কনসাল কাউন্সিলর, এটা বাইরের থেকে চট করে বোঝা যাবে না ডিপ্লোম্যাটিক ডেজিগনেশন দেখে। এরা যারা ভিতরের তারাই শুধু বুঝবে। মানে এদের বেতনের পার্থক্য আছে, এদের অ্যালাউন্সেস এর পার্থক্য আছে, সিনিয়রিটির পার্থক্য আছে, বাট ডিপ্লোম্যাটিক কনসুলেট ইনফ্যাক্ট ডিপ্লোম্যাটিক ইনক্লেভ না, এটা কনসুলার ইনক্লেভ। যে দেশে কাজ করছে, সে ধরেন আমাদের জেদ্দাতে যদি কেউ কাজ করে, তো সে ওই যে সৌদি আরবের লোকজন বা সৌদি আরবের সরকার বুঝবে না যে এই কনসাল কি প্রথম সচিব নাকি এই কনসাল কাউন্সিলর, তার বোঝা দরকার নাই। কেউ লিখেছে একদম নতুন কিছু শিখছি, ধন্যবাদ যদি আপনি নতুন কিছু শিখে থাকেন। এটা তো ভাই ওই আপনি যেটা লিখেছেন এটা ওই সেন্সের কোচিং না, এটা আমি তো প্রথমেই এই জন্য ওবায়দুল্লাহ চৌধুরী এবং আমার ব্যাচমেট বাদল সাইদকে ধন্যবাদ দিয়েছি। ভিন্ন ধর্মী একটা প্রোগ্রাম, যেটা আরো বেশি সবার জন্য উপকার হবে বলেই আমি মনে করছি। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কমেন্টের জন্য। এর পরের প্রমোশন যখন হয় তখন উনি বিভিন্ন দিকে চলে যান। যখন মন্ত্রণালয়ে ডিজি হিসাবে পদোন্নতি পান, যেটা 3rd গ্রেডের। মিশনে ডিজিদের পোস্টগুলো বিভিন্ন রকমের। যখন উনি হাই কমিশনে প্রথম যান তখন উপ হাই কমিশনার হিসাবে ওনার পদোন্নতি হয়ে থাকে। দূতাবাসে যদি যান তখন ওনাকে মিনিস্টার পদবি দেওয়া হয়ে থাকে, মন্ত্রী। বাংলার বানান একই রকমের, একদম একই রকমের, মন্ত্রী, MINISTRY। আর কনসুলেট জেনারেলে যখন হন তখন ওনাকে কনসাল জেনারেল পদবি দেওয়া হয়। ডেপুটি হাই কমিশনে হলে ডেপুটি হাই কমিশনার বলা হয়। এই জায়গাটা একটু সামান্য পার্থক্যগুলো রয়ে গেছে। বাট এই ডিজি সাহেবই যখন আবার মিশন প্রধান হিসাবে চলে যান, ওনাকে আবার এখান থেকেই রাষ্ট্রদূত করা হয়ে থাকে। রাষ্ট্রদূতের ভিতরে 3 ধরনের ক্যাটাগরি আছে, রাষ্ট্রদূত বা হাই কমিশনার, A, B, C। 3rd গ্রেডে যে অফিসাররা, দ্যাট মিনস ডিজি লেভেলে যারা যে অফিসাররা, ওনারা সি গ্রেড অ্যাম্বাসাডার হিসাবে পদোন্নতি পান বা পদায়ন হন মিশনগুলোতে। অ্যাম্বাসিতে যখন উনি অ্যাম্বাসাডার বা হাই কমিশনার হিসাবে যান, এগেইন এই সি, বি বা এ, এগুলো রিসিভিং স্টেটের কোনো বিষয় না, এগুলো স্রেফ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ বিষয়। এটা বাইরের কোনো মিনিস্ট্রিও জানে না, কেউই জানে না। এটা স্রেফ তার ভিতরকার অবস্থানটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে। যখন উনি গ্রেড 2-তে পদোন্নতি প্রাপ্ত হন, অ্যাডিশনাল ফরেন সেক্রেটারি, তখন উনি বি গ্রেড অ্যাম্বাসাডার হিসাবে পোস্টেড হয়ে যান। আর যখন সেক্রেটারি লেভেলে উনি হন তখন এ গ্রেড লেভেলে ওনাকে এ গ্রেড অ্যাম্বাসাডার বলা হয়। তো এটা হলো অ্যাম্বাসাডারদের ভিতরে ক্লারিফিকেশন। যখন মিশনে একজন অ্যাম্বাসাডার এম্বাসিতে বা হাই কমিশনে অ্যাম্বাসাডার বা হাই কমিশনার হিসাবে থাকেন, সেখানে ওনাদের কাজের কোনো পার্থক্য নাই, অ্যালাউন্সেস এর কোনো পার্থক্য নাই, শুধু বেতনের পার্থক্য আছে। যেহেতু একজন 3rd গ্রেডে, একজন 2nd গ্রেডে, একজন 1st গ্রেডে, এতটুকু শুধু পার্থক্য, এছাড়া আর কোথাও কোনো পার্থক্য কাজের ক্ষেত্রে নেই। তো এটা হলো পদসোপান। আমি জানি না পরিষ্কার করতে পেরেছি কিনা ভাই ওবায়দুল্লাহ চৌধুরী। ধন্যবাদ স্যার। আসলে ওই যে যারা একেবারেই নতুন স্যার, তাদের জন্য তো কনসুল, কনসাল
এরপর আবার আপনি স্বয়ং মিনিস্টারকে হাজির করেছেন, এখানে আবার এ বি সি ক্যাটাগরি আছে। আমার মনে হয় স্যার প্রাইমারি আইডিয়ার জন্য আমরা আজকে এতটুকু পদসোপান বা হায়ারার্কি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী যখন ক্লাস হবে, ক্লাসে আমরা তো একটা বোর্ডে একটা চার্টের মাধ্যমে, এবং সবচেয়ে ভালো স্যার আপনাকে স্পেশাল থ্যাঙ্কস, স্যার বলেছেন উনি একটা নোট আমাদেরকে সরবরাহ করবেন এই ব্যাপারে, একটা ডিটেইলস লিখে পদসমান হায়ারার্কি বা কিছু বেসিক ইনফরমেশন। তো স্যারের কাছ থেকে এটা পেলে আমরা খুব ইমিডিয়েটলি এটা আপনাদেরকে পিডিএফ আকারে আপনাদেরকে দিয়ে দেবো, আপনাদের ইমেলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটার জন্য স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার ফরহাদুল ইসলাম স্যার। স্যার আর একটা বিষয় আমরা একটু যদি একটু ইন ব্রিফ একটু আমাদেরকে জানাতেন, আসলে হোয়াট আর দ্য মেজর ফাংশনস অফ ডিপ্লোম্যাটস বা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার অফিসার্স। আমি ওবায়দুল্লাহ এক কথায় বলে দিব। জি স্যার, বলেন স্যার। এক কথা হলো যে কনস্টিটিউশনের আর্টিকেল 55 উইদিন ব্র্যাকেট 6, জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 55 যোগ করলাম 55(6) অনুযায়ী রুলস অফ বিজনেস, প্রেসিডেন্টের নির্দেশে বা ওনার অথরিটিতে রুলস অফ বিজনেস তৈরি করা হয় আর্টিকেল 55(6)-এ। এইটার 21 নাম্বার, যে এটার ভিতরে কে কোন মন্ত্রণালয়ের বা কার কি কাজ এখানেই আইডেন্টিফাই করা আছে। তো পররাষ্ট্র মন্ত্রণালয় বা ক্যারিয়ার ডিপ্লোম্যাটদের 21 নাম্বার এটার যে পয়েন্ট আর্টিকেল, এই 21 নাম্বার আর্টিকেলে ডিপ্লোম্যাট বলতে ফরেন মিনিস্ট্রি এবং মিশন, আমি দুটোকেই বলছি। আমি যখনই বলি পররাষ্ট্র মন্ত্রণালয়, তখন আপনারা যারা শুনছেন দয়া করে এটা বুঝে নিবেন যে এটা দুটোকেই মিন করা হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তার দূতাবাস সমূহ মিলেই বলা হচ্ছে, কারণ একটা আর একটা রঙ্গ, কাউকে বাদ দিয়ে কেউ না। এখানে 32টা কাজ বলা আছে, সরকার কর্তৃক 32টা কাজ নির্ধারণ করে দেয়া আছে। সেটা তো এতগুলো ঠিক হবে না, আমি জাস্ট কয়েকটা শুধু বড় দাগে 2-4টা শুধু বলি। 32টা আপনারা রুলস অফ বিজনেস খুঁজলেই পেয়ে যাবেন, একদম সিরিয়ালি 1 থেকে 32 পর্যন্ত দেয়া আছে ওখানে 21 নম্বরে। আমি মূল কয়েকটা কাজ আপনাদেরকে বলতে পারি, যেমন কনস্টিটিউশনাল গাইডেন্সের আন্ডারে ফরেন পলিসি ফর্মুলেট করা এবং এক্সিকিউট করা, এটা একটা বড় কাজ। ফরেন পলিসি ফর্মুলেট করা এবং এক্সিকিউট করা কনস্টিটিউশনের আন্ডারে থেকে। বি ভেরি কেয়ারফুল যে আমাদের কনস্টিটিউশন সর্বোচ্চ আইন, বাংলাদেশের যে কোনো দেশেরই সর্বোচ্চ আইন। তো কনস্টিটিউশনের বাইরে গেলে সেটাকে নেওয়ার সুযোগ কারোর জন্যই নেই। তো সেখানে ফরেন সার্ভিস কেন আলাদা হবে, সবার জন্যই একই রকম। এটা হলো একদম সর্বপ্রথম। এরপরে হলো যে যতগুলো ল্যান্ড অ্যাক্ট বা মানে পার্লামেন্টে যতগুলো অ্যাক্ট পাস হয় বা ইন্টারন্যাশনাল ট্রিটিস বা কাস্টমারি সোর্সেস যতগুলো আছে, এগুলোকে মেনে তার অ্যাক্টিভিটিসকে পারফর্ম করা, এগুলোর ভিতরে থেকে ইভেন যে দেশে যাচ্ছে সেই দেশের আইন কানুনকে যথেষ্ট শ্রদ্ধার সাথে দেখে এবং মেনে তার ডিউটিকে পারফর্ম করা। আর 32 ফাংশনস তো আমি বললাম, এর ভিতরে আমি ছোট ছোট বলছি। বড় ফাংশন হলো যে বিদেশের যে কোনো দেশের সাথে, দেশ বলতে আমি এখানে শুধু পলিটিক্যাল কান্ট্রি বোঝাতে চাচ্ছি না, দেশ বলতে দুইটা জিনিস বোঝাতে চাচ্ছি। একটা হলো দেশ ইটসেলফ, আর একটা হলো অর্গানাইজেশন, যেমন ইউএন, ওআইসি, সার্ক, বিমস্টেক, ডিএই। তো এগুলাকে আমি স্টেট হিসাবে মিন করছি, যেহেতু এটা ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটিজের অংশ। তারাও আমাদের জন্য এক ধরনের স্টেট। যেমন ডাব্লিউটিওতে আমাদের একটা বিশাল মিশন আছে, ইউএন এ তো আমাদের মিশন আছেই, এবং এই জায়গাগুলোতে সবচেয়ে ভালো অফিসারদেরকে পদায়ন করা হয়ে থাকে। মাল্টিল্যাটারাল ডেস্ক আমরা বলে থাকি বা মাল্টিল্যাটারাল মিশন বলে থাকি। আমাদের এই সমস্ত স্টেটগুলোর সাথে সম্পর্ক তৈরি 1 নম্বর। 2 নম্বর হলো উন্নয়ন করা। প্রথম হলো তৈরি করা, এরপর উন্নয়ন করা। কেন? আমার দেশের স্বার্থ উদ্ধারের জন্য। খুব সহজ ভাষা, আমার দেশের স্বার্থ উদ্ধারের জন্য অন্য স্টেটগুলোর সাথে সম্পর্ক তৈরি করা এবং সেটাকে উত্তরোত্তর বৃদ্ধি করা। এটা হলো ডিপ্লোম্যাটদের একটা কাজ বা ফরেন মিনিস্ট্রির কাজ আপনি বলতে পারেন। ফর ন্যাশনাল ইন্টারেস্ট, অফকোর্স ন্যাশনাল ইন্টারেস্টে একজন ডিপ্লোম্যাট যাই করবে, তার কথার ভিতরে সুগার কোটেড মিথ্যা কথা আমরা বলে থাকি আর কি, সুগার কোটেড মিথ্যা কথা। আমরা একটা গল্প বলে ফেলি।
জি। আমরা যখন প্রথম ট্রেনিং এ ঢুকলাম, একদম একাডেমিতে প্রথম গেলাম, তো আমাদের প্রিন্সিপাল ছিলেন তখন অ্যাম্বাসাডার আনোয়ার হাশিম স্যার। খুব সিনিয়র মানুষ, খুব ঝানু ডিপ্লোম্যাট। এটা কমনলি সব জায়গায় পরিচিত, প্রচলিত আছে, কিন্তু স্যার এমন ভাবে উত্থাপন করলেন যে জীবনে আমরা কেউ ওই সুন্দর উপস্থাপনাটা ভুলবো না। হুম, তো হুম, বললো হুম, যে কে কে ডিপ্লোম্যাট। তো আমরা সবাই খুব কাচুমাচু হয়ে গেলাম, তখন আমরা একদম প্রফেশনাল। তো স্যার কিছু প্রশ্ন করলেন, তো কেউ হা কেউ না বললাম। তো স্যার তখন হুম, বললেন যে ডিপ্লোম্যাট যখন হা বলে তখন সে মিন করে মেবি। ডিপ্লোম্যাট যখন মেবি মিন করে, মেবি বলে উচ্চারণ করে, সে তখন মিন করে নো। যে নো বলে সে ডিপ্লোম্যাট না। 3টা ক্রাইটেরিয়া বাস। মানে কৌশলে তাকে বলতে হবে, ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি। হ্যাঁ, যখন আমি হ্যাঁ বলছি তার মানে মেবি। মেবি বলা যখন হয় একজন ডিপ্লোম্যাট বলে ধরে নিতে হবে যে এটা না। না। আর কোন হুম, ডিপ্লোম্যাট যদি না বলে তাহলে বুঝতে হবে সে ডিপ্লোম্যাট না। এটা সে হলো ওনার ডিপ্লোম্যাট না। কথার জিস্ট। সে থ্যাংক ইউ স্যার। ডিপ্লোম্যাট হ্যাঁ, না। মজার। হুম, 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 একজন ডিপ্লোম্যাট না শব্দ ব্যবহার করতে পারে না। এটা হলো ডিপ্লোম্যাটের ডেফিনেশন। এনিওয়ে, এরপরে আমরা ইকোনমিক, এক্সটার্নাল ইকোনমিক এবং ট্রেড ট্রিটিস বা ট্রেড ইন্টারেস্ট গুলোকে আমরা সার্ভ করতে চেষ্টা করি। দুইটা জিনিস, একটা হলো ইকোনমিক ইন্টারেস্ট ফর দ্য কান্ট্রি, আর একটা হলো ট্রেড ইন্টারেস্ট। হুম, হুম। এগুলো কিভাবে দেশের পক্ষে আনা সম্ভব, যখন আমরা এগুলো নিয়ে ক্লাস নিব তখন আমরা ডিটেইলে যাব। শুধু সংক্ষেপে আমি হ্যাঁ, বলে যাওয়ার চেষ্টা করছি। আমার দেশের কালচারকে প্রমোট করা দেশের বাইরে, যেমন আমরা পহেলা বৈশাখ বড় করে উদযাপন করি। ঈদ অনুষ্ঠানগুলো আমরা সুন্দর করে একেবারে পাঞ্জাবি টাঞ্জাবি পরে উদযাপন করে থাকি ওখানে। মানে এটা আমার দেশের কালচার। বিভিন্ন জায়গাতে ভাষা দিবস, 21 দিবস হোক, যে সমস্ত দিবসগুলো আসে বাংলাদেশে, যে প্রোগ্রামগুলো যেভাবে করা হয়, আমরা সুন্দর করে এগুলা 26শে মার্চ, 16ই ডিসেম্বর সহ যেগুলা গুরুত্ব, পয়লা বৈশাখ, সবই আমরা ওখানে খুব সুন্দর করে তুলে ধরি। এরপরেও আমরা যেমন ওখানে বিভিন্ন মেলা করি, পিঠা উৎসব করি, তারপরে ফ্যাশন শো করি, বিভিন্ন কিছু করি যেটা বাংলাদেশকে পোর্ট্রে করে। দুইটা উদ্দেশ্য থাকে আমাদের, একটা হলো বাংলাদেশের কালচারকে তুলে ধরা, আর একটা হলো বাংলাদেশের ট্রেড বা ইকোনমিকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা অবদান রাখা। এই কাজগুলো করা হয়ে থাকে। তারপরে যে কোনো ধরনের তথ্য আমার দেশ সম্পর্কে, সেগুলো আমরা ডিসেমিনেট করে থাকি বিভিন্ন অর্গানাইজেশনের কাছে, বিজনেস কমিউনিটির কাছে, সরকারের কাছে। দ্যাট মিনস ইমেজ বিল্ডিং আমি বলতে পারি এটাকে। ইমেজ বিল্ডিং। ইমেজ বিল্ডিং এগুলো আমরা তথ্য সরকারকে দিয়ে থাকি, বিভিন্ন সরকারকে। যেমন আমি ইমেজ বিল্ডিং এ বলতে পারি যে আমাদের দেশের এই করোনার ভিতরেও আমরা এখন আমাদের ইকোনমিক গ্রোথ, যেটা জিডিপি গ্রোথ রেটকে ধস নামে নাই, যেটা বিভিন্ন দেশে নামছে বলে ভয় পাচ্ছে, আমাদের সেরকম হয়নি। আমি কালকে পরশুদিন একটা রিপোর্ট পড়লাম যে অগাস্ট মাসে আমাদের প্রায় 5% উপরে জিডিপি গ্রোথ রেট চলে আসছে, বেড়েছে। দিস ইজ বাংলাদেশ। দিস ইজ বাংলাদেশ। করোনার ভিতরে যখন সবাই হাসপাস করছে, আমরা ম্যানেজ করে ফেলেছি ইনশাআল্লাহ। আমাদের যখন ন্যাচারাল ডিজাস্টার গুলো হচ্ছে, আমরা ন্যাচারাল ডিজাস্টারকে কারোর সাহায্য আমরা নিচ্ছি না ম্যানেজ করতে, রাদার আমেরিকানরা আমাদের ন্যাচারাল ডিজাস্টার কিভাবে ম্যানেজ করছে, আমেরিকান সোলজাররা বা আমেরিকান ডিজাস্টার গ্রুপ, তারা আমাদের এখানে এসে শিখছে যে আমরা কিভাবে এটাকে ম্যানেজ করছি। এগুলো সব পজিটিভ বিষয়, যে আমাদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, এইসব বিষয়, যেমন নারী শিক্ষা বা নারীর অংশগ্রহণ, পার্টিসিপেশন, সব জায়গাতেই, রাষ্ট্রের সব লেভেলেই, শুরু থেকে শেষ পর্যন্ত, উঁচু থেকে নিচু, যেখানেই বলেন, সব জায়গাতেই আছে। তো এগুলো প্রত্যেকটা একটা পজিটিভ সাইন। আমাদের সোশ্যাল সেক্টর গুলোতে যে ডেভেলপমেন্ট, ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট, আপনি যদি গত 10-12 বছরে দেখেন, এটা ট্রিমেন্ডাস। আপনি যে কোনো স্ট্যাটিস্টিক্সেই, ইভেন যারা সমালোচক, তাদের দৃষ্টিতেও এগুলাতে কেউ কন্ট্রোভার্সিতে আনতে পারে না, যে কোনো জায়গাতেই। সো এই বড় বড় জিনিসগুলো, আরো ছোট তো ভিতরে অনেক কিছুই আছে, যেগুলোকে সুন্দর করে তুলে ধরা আমাদের একটা বড় কাজ দেশের ইমেজ বিল্ডিং এর জন্য। আর এগুলো আমরা সাধারণত করে থাকি হেডকোয়ার্টার্স এবং মিশন মিলে একই সাথে। আর পলিসি মেকিং সাধারণত হেডকোয়ার্টার্স থেকে তৈরি হয়, ফিডব্যাক গুলো বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয় পলিসি মেকিং এর ক্ষেত্রে।
এই ফিডব্যাক গুলো মিশন যেমন দিয়ে থাকে, প্রত্যেকটা দেশ তার পার্সপেক্টিভে সেই দেশের সরকারের দৃষ্টিভঙ্গি কি, কোন বিষয়ে সেটা তুলে ধরে, সেই ক্ষেত্রে আমাদের কি ধরনের সিদ্ধান্ত কোন বিষয়ে নেওয়া উচিত, সেই ফিডব্যাক গুলো মন্ত্রণালয়কে দেয়। সাথে সাথে অন্য স্টেকহোল্ডার যারা আছে, যেমন ধরেন যদি বিজনেসের ক্ষেত্রে বলেন, ট্রেডের ক্ষেত্রে বলেন, সেখানে কমার্স মিনিস্ট্রি আছে, বাংলাদেশ ব্যাংক থাকতে পারে, অথবা আপনার ট্রেড অর্গানাইজেশন বা বডিগুলো এফবিসিসিআই, ডিসিসিআই, চিটাগাং চেম্বার, এ ধরনের যারা স্টেক হোল্ডার আছেন, সবার একটা মতামত নিয়ে একটা পলিসি তৈরি করে সেটা এক্সিকিউট করার ব্যবস্থা করা হয়। বাদল সাইদ, ওনার পড়াটা আমার পড়া উচিত। দয়া করে প্রত্যন্ত অঞ্চলে যারা আসো, তারা বেশি মনোযোগ দাও। তোমাদের টেনে আনাই আমাদের মূল লক্ষ্য। নিজেকে কোনো কারণে নিঃসন্দেহে ভাই, আমার বাড়ি গ্রামে, আমি আমার বন্ধুর সূত্র ধরে এটা না বলে পারছি না, আমার জন্ম গ্রামে, একদম যেখানে বাঁশের চোচে নাড়ি কাটা মানুষ আমরা ভাই। সেই প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিদ্যুৎ ছিল না, ওখানে আমার জন্ম। যেখানে রাতের বেলায় হ্যারিকেন জ্বালিয়ে আমি লেখাপড়া করেছি 9 এসএসসি পাস করা পর্যন্ত, সেখানে আমার জন্ম। আমার বাবা কৃষক মানুষ, আমি গর্বভরে এটা বলতে পছন্দ করি। আমি যদি এখানে আসতে পারি, আপনারা আমার চেয়ে অনেক মেধাবী, অনেক সুবিধা পান বলে আমি মনে করি। আপনারা আরো বেশি আসতে পারবেন। শুধু কনসেন্ট্রেট করেন, নিজেকে ডিভোট করেন, কিছুটা পাগলামির ভিতরে ঢুকে যান। আচ্ছা, এটা নিঃসন্দেহে আমার সহকর্মীরা আরো অনেক বলেছে, বিসিএস মানে আমি বলি যে এটা এক ধরনের পাগলামি। মেধা তো একটা বিষয় আছেই, মেধার বাইরেও পড়ো আর পড়ো, যত বেশি পড়ো, যত বেশি ঠিক আছে, কারো মেমোরাইজ করতে 2 বারে হয়, আমার না হয় 5 বার লাগবে, সমস্যা কোথায়? আমি তো তার সমান এখানে হতেই পারি এই সেন্সে। আর মেধাও যদি বলেন, আমার লেখাপড়া হিসাবে তো আমি ভাই একজন ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলাম। তো সেই হিসাবে আমি যতটুকু জানি, আমি EEE থেকে পাশ করা, আমি ফার্স্ট ইয়ার ছিলাম ফ্যাকাল্টিতে এবং ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি কিছুদিন কুয়েটে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো মানুষের যে ব্রেনের সেল, এটা আনলিমিটেড, এটা আনলিমিটেড। সারা জীবন একজন মানুষ তার ব্রেনের যে সেলগুলো, নিউরনগুলো 1%ও ব্যবহার করতে পারে। তার মানে 99% এর উপরে আমরা অপচয় করে ফেলছি বা আনইউটিলাইজড থেকে যাচ্ছে। যারা মনে করে যে ব্রেনের উপর প্রেসার দিও না, এই শব্দটার সাথে আমি বিনীতভাবে সবসময় দ্বিমত করি। বরং ব্রেন এমন একটা জায়গা যে ব্রেনকে যত বেশি কালচার করা হবে, সে তত বেশি আমাকে আপনাকে আউটপুট দিবে। এটা আমার ধারণা, আমি মনে করি। আমি নিউরোসার্জন না বা নিউরোলজিস্ট না, আমি সেই দৃষ্টিকোণ থেকে বলছি না ভাই, আমি ইঞ্জিনিয়ারিং দৃষ্টিকোণ থেকে বললাম আপনাদেরকে। সো পড়েন, প্রচুর পড়েন, দেখবেন যে এই জিনিসগুলো আপনাদের এমনিই চলে আসছে ভিতরে। সো সংক্ষেপে আমি মূল দায়িত্বগুলোকে বলার চেষ্টা করলাম। আরো অনেক কিছু আছে, যেমন আমাদের যে সমস্ত নাগরিক বিদেশে থাকে তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া, তাদের ব্যক্তিকে সাপোর্ট দেওয়া, তাদের কোনো প্রয়োজন যদি লিগ্যাল প্রয়োজন হয়, কোথাও ঠেকে যায়, সেখানে সাপোর্ট দেওয়া। ইভেন ওই দেশের সরকারের সাথে, সে ধরেন সহজে যেটা বুঝবে, আমি খুব ভিতরে না গিয়ে, আমাদের কিছু এক্সপ্যাট্রিয়েট ভাইরা ধরেন সৌদি আরবে, কমনলি যেটা সবাই বুঝে, বা গালফ কান্ট্রিজ গুলোতে, একটা জায়গাতে 500 লোক গিয়েছে, তারা বেতন পাচ্ছে না। কথা ছিল তাদেরকে থাকা খাওয়ার জায়গা দিবে, বেতন দিবে, মেডিকেল দিবে, ইত্যাদি দিবে, কিন্তু এমপ্লয়ার কোনো কারণে সেটার ব্যত্যয় ঘটেছে ওই এগ্রিমেন্টে। সেখানে দূতাবাস বা কনসুলেট গিয়ে ইন্টারফেয়ার করবে, চেষ্টা করবে আমি বলি সর্ট আউট করতে ওই এমপ্লয়ারের সাথে, না হলে সরকারের সাথে টেক আপ করবে যে আমার নাগরিকের স্বার্থ যেন ব্যাহত না হয়, তার যেটা লিখিত আছে, পারমিশন আছে, যে চুক্তিতে তাকে আনা হয়েছে, সেটা যেন সে পায়, সেটার জন্য চেষ্টা করবে। বা আমার কোন একজন নাগরিকের ওখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে বৈধ, সেটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার কেউ চেষ্টা করছে, বা তার কোনো ইন্টারেস্টকে কেউ, বৈধ ইন্টারেস্টকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তাকে প্রোটেকশন করাটা বা দেওয়াটা ওই দেশের সরকারের সহযোগিতায়, সেটাও পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসের কাজ, বা একজন ফরেন সার্ভিস অফিসারের বা ক্যাডার অফিসার, যেভাবেই বলেন, একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাটের কাজ সেটা। তো এগুলো বড় মোটা দাগের আমি বললাম।
ভাই উবাইদুল্লাহ ভাই। ধন্যবাদ স্যার, খুবই ভালো লাগছে স্যার আপনার তথ্য, আপনার এই আলোচনা থেকে নিঃসন্দেহে আমাদের যারা বিসিএস ক্যারিয়ার এক্সপেক্টেন্ট হিসেবে আজকের আলোচনা শুনছেন, আমরা কমেন্টগুলো থেকে বুঝতে পারি তারা কতটুকু মনোযোগ দিয়ে এটা শুনছে এবং তাদের আগ্রহ কত ব্যাপক আজকের আলোচনার দিকে, এটা তাদের কিছু কমেন্ট পড়লেই বোঝা যায়। আমি যারা শুনছেন, যারা বিসিএস পরীক্ষা দিবেন তাদেরকে একটু বলবো, এই ধরনের আলোচনাগুলো বিশেষ করে আমরা 25 আগস্ট আমরা যে ইনঅগ্রেশন প্রোগ্রাম করেছিলাম মার্চ ফরওয়ার্ডের, সেখানে আমরা অনেক বাংলাদেশের প্রশাসনের, বাংলাদেশের বিভিন্ন সেক্টরের কিছু জায়ান্ট ফিগার্সকে পেয়েছিলাম আলোচনায়, যদিও পরিসরটা ছিল খুব অল্প যেহেতু আমরা গেস্ট ছিলাম বেশি। এটা আপনারা নিজেরা একটু সংরক্ষণ করবেন। এরপর শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার, যিনি আমাদের নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের উপরে প্রথম ক্লাস নিয়েছিলেন, তিনি তার যে ক্লাসটা, তার যে সেশনটা ছিল, সেটা আমরা অনেক বেশি উপভোগ করেছি, অনেকে তাদের টাইম লাইনে রেখেছে, শেয়ার করেছে। এবং পরবর্তীতে আমি বিসিএস এর কিছু এলিমেন্টারি, খুব প্রাইমারি কিছু কনসেপ্ট নিয়ে গত 2 দিন আগে একটা আলোচনা করেছিলাম, সেটা অনেকেই শুনেছেন, রেখেছেন। পাশাপাশি আজকের আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার অলরেডি বলেছেন, একটা কমেন্টে বলেছেন, আজকে যে আমাদের শ্রদ্ধেয় অতিথি, আমাদের একজন গার্ডিয়ান ফরহাদুল ইসলাম স্যার, ওনার যে বক্তব্যটা পররাষ্ট্র ক্যাডার সম্পর্কে এত বেসিক আইডিয়া, এত সংক্ষেপে এবং সুন্দর ও সাবলীল ভাষায়, মনোগ্রাহী ভাষায়, এটা খুবই রেয়ার। কিন্তু আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, পরামর্শ দিব, যেটাই বলেন, আপনার নিজেদের টাইম লাইনে এটা শেয়ার করুন। শেয়ার করলে এক হচ্ছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আপনার যারা ফ্রেন্ডস তারা এটা দেখতে পারবে। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে, কোনো কারণে যদি আমাদের পেজ এইটা পিছনের দিকে পড়ে যায়, নিচে পড়ে যায়, নতুন নতুন আলোচনার কারণে যদি এটা আপনার খুঁজে পেতে কষ্ট হয়, আপনি আপনার টাইমলাইনে গিয়ে খুব সহজে এটা খুঁজে বের করতে পারবেন। সুতরাং আপনারা নিজেদের সুবিধার জন্যই আপনারা এটা নিজেদের টাইমলাইনে শেয়ার করুন। এটা আপনারা পরবর্তীতে যখনই ইচ্ছে নিজেদের টাইমলাইনে গিয়ে আবার দেখে নিতে পারবেন। বিশেষ করে এখন তো শুনলেন এই বিষয়গুলো, অনেক সময় একবার মাত্র শুনে যে বিষয়ে আমার খুব একটা ধারণা নাই, অনেক কিছু আমরা মনে রাখতে পারি না। আপনি যখন কয়েকবার এই আলোচনা শুনবেন নিজেদের টাইমলাইন থেকে, আমার মনে হয় ধারণাটা আরো ভালো হবে। বিশেষ করে যখন সার্কুলার হয়, সার্কুলার হওয়ার পর আমরা প্রার্থীদের মধ্যে অনেক ধরনের উদ্বেগ, টেনশন কাজ করতে দেখি, ওই ক্যাডার কেন দিব, এটা কেন দিব না, এটা দেওয়ার সুবিধা কি, অসুবিধা কি, এই বিষয়গুলো আমরা ক্যাডার ভিত্তিক যে আলোচনাগুলো হচ্ছে, আমার মনে হয় টাইমলাইনে যদি সেটা আপনাদের থেকে থাকে, সেটা আপনাদের পরবর্তীতে খুব একটা ভালো কাজ করবে বলে, আমার ভালো কাজে দেবে বলে আমার মনে হয়। আমি সিলেবাস আলোচনার আগে আর একটি সুনির্দিষ্ট পয়েন্ট একটু স্যারের কাছ থেকে শুনতে চাইবো, সেটা হচ্ছে পররাষ্ট্র ক্যাডার অফিসারের সুযোগ সুবিধা নিয়ে স্যার আমরা অনেক কথা বলি। কেউ ঈর্ষা করে, কেউ হিংসা করে, কেউ হচ্ছে পরশ্রী কাতরতায় ভোগে অন্যান্য ক্যাডার অফিসারদের, কেউ আমরা শুনে থাকি এটা। আসলে কি এমন সুযোগ সুবিধা আছে? এই যে দেখলাম আমাদের বন্ধুরা যারা বিসিএস ফরেন সার্ভিসে আছেন, দেখলাম ইউনাইটেড নেশনসে সে একটা প্রোগ্রামে, ইউনেস্কোর একটা সেশনে সে কথা বলছে, তার সামনে সারা বিশ্বের মিডিয়া কাজ করছে। হ্যাঁ, তারা ফেসবুক অনেক সময় শেয়ার করে, আমাদেরকে পার্সোনালি মেসেঞ্জারে দেয়। এই বিষয়গুলোর মানে আসলে সুবিধা বা স্পেশাল বেনিফিটস, বা এটা কি বলো, এটার অর্নামেন্টাল সাইড গুলো আসলে কি স্যার, আপনি যদি একটু সংক্ষেপে আমাদের কাছে ধারণা দিতেন। ধন্যবাদ ভাই উবাইদুল্লাহ চৌধুরী। প্রথমেই আমি আপনার সাথে এক জায়গায় বিনীতভাবে কিছু কারেকশন বলতে পারি, আপনি আশা করি মনে করবেন না কিছু। সেটা হলো যে কেউই আমাদেরকে হিংসাও করে না, কেউই আমাদের সাথে কোনো ধরনের ভিন্নভাবে অন্য কিছু পোষণ করে না। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা সবাই রাষ্ট্রের অঙ্গ, প্রত্যেকে তার যার জায়গা থেকে কাজ করি, প্রত্যেকটা ক্যাডারই সমানভাবে মূল্যবান। সো এই 26 বা 27টা ক্যাডারের আমরাও একজন সেরকম। একটা মায়ের 10টা সন্তান যদি থাকে, কেউই কম মূল্যবান তার কাছে না, সবগুলোই সমান। সুযোগ সুবিধে আমি সহজে যদি বলি, সবাই যা পায় আমরাও তাই পাই। হ্যাঁ, এখন আপনারা ডলারে বেতন পান, আপনারা কি রেড পাসপোর্ট বহন করেন? হ্যাঁ, এই বিষয়গুলো কি স্যার? আসলে এই ধরনের অনেক মিথ, অনেক, আমি স্যার একটা বই পড়েছিলাম, পররাষ্ট্র ক্যাডারে 35 বছর, টক ঝাল মিষ্টি, এটা পরে আমার কাছে তো মনে হলো যে অনেক কিছু থেকে বঞ্চিত হইলাম মনে হয়। তারপর ডক্টর খুশবন্ত সিং, যশবন্ত সিং, এদের যখন খুশবন্ত সিং, খুশবন্ত,
আমরা তো স্যার বাংলায় খুশবন্ত লিখে দেখি খুশবন্ত সিং। উনি হল অ্যাম্বাসাডার খুশবন্ত সিং, মানে হ্যাঁ, সাংবাদিক অ্যাম্বাসাডার, অনেক অনেক পরিচয়, খুব মেধাবী অনেক একজন মানুষ। পরিচয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার লেখাগুলো পড়লেও মনে হয় যে পররাষ্ট্র সেক্রেটারি হতে না পারলে মনে হয় জীবনে কোনো একটা অংশ বৃথা হয়ে যাবে মনে হয়। এখন স্যার আপনি বলেন। আচ্ছা, সবাই আমরা স্বাভাবিক, এটা আমাদের হিউম্যান নেচার, সেটা কোনো না কোনো ভাবে আমি আমার আর্থিক বিষয়ে চলেই আসি। বেতন আমাদের ডলারে দেয়া হয়, এটা সত্য, কিন্তু বেতন এক জিনিস, ভাতা অন্য জিনিস। এই জিনিসটা কেউই জানে না, সবাই বেতন হিসাবে বলে নেয়। বেতন হলো আমি ঢাকাতে যা পাই, ধরেন আমার এখন বেতন আছে অ্যাজ ফর এক্সাম্পল ৮০,০০০ টাকা স্কেল বেসিক সে, তো এই ৮০,০০০ টাকা বেসিক, ওখানেও এই ৮০,০০০ টাকাই থাকে ভাই। এর ইকুইভ্যালেন্ট ইউএস ডলার যদি $৯০০ হয়, আমি $৯০০ই পাই, এটাই আমার বেতন। এখন ফ্যাক্টর হলো আমাকে সরকার অ্যালাউন্সেস, ভাতা, এটা অনেকগুলো ভাতা আছে, অনেকগুলো সুযোগ সুবিধা সরকার দিয়ে থাকে। ভাই আপনারা এখানে দেশে বাবা মা আত্মীয় স্বজনের সাথে থাকেন, আমরা দূর প্রবাসে একা পড়ে থাকি, তো কোনো না কোনো দিক দিয়ে তো আপনারা আমাদেরকে কম্পেনসেট করবেনই, আমরা সেটুকুন আপনাদের কাছে আশা করি, সেটাই আর কি। ভাতাগুলোর ভিতরে দুইটা ভাতা সরাসরি, একটা হলো ফরেন অ্যালাউন্স বলি, যেটাকে বাংলায় বৈদেশিক ভাতা বলা হয়ে থাকে, আর একটা হলো আপ্যায়ন ভাতা। এ দুটো প্রতি মাসেই একজন ডিপ্লোম্যাটকে দেয়া হয়ে থাকে, এটা দেশের উপরে নির্ভর করে। একটা তো গেল বেতন, যার যা বেতন সেটা ইকুইভ্যালেন্ট ডলারে সে পেয়ে যায়, আর ভাতা, এই দুইটা ভাতাও সে পায়, যেই ভাতার ভিতরে দেশ হিসাবে পদবি হিসাবে নির্ভর করে। হয়তো সার্ক কান্ট্রিতে একরকমের ভাতা, আমি এক্স্যাক্টলি এটা মুখস্থ বলতে পারবো না কোন দেশে কত, প্রত্যেক দেশের জন্য এটা আলাদা একটা স্ট্রাকচার আছে। ইউরোপে তার চেয়ে বেশি, যেহেতু ওখানে খরচ বেশি। এটা সাধারণত নির্ধারণ করা হয় ইউএন ইন্ডেক্সের উপরে। ইউএন এর একটা গ্লোবাল ইন্ডেক্স আছে, কোন দেশের খরচ কোথায় কেমন, সেটার উপরে নির্ভর করে এই ভাতাটা ঠিক করে সরকার। এটা অর্থ মন্ত্রণালয়ের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় মিলেই একটা কিছুকে তৈরি করে। সেটা ক্ষেত্র বিশেষে কারোর জন্য $১,০০০ হতে পারে, কারো $৫,০০০ হতে পারে মাসে, বা ৫,০০০ প্লাস তো হতেই পারে, আছে। তো এটা হলো ফরেন অ্যালাউন্স বা বৈদেশিক ভাতা। আর একটা হলো আপনার আপ্যায়ন ভাতা প্রতি মাসে। এই আপ্যায়ন ভাতাটার হিসাব সরকারকে প্রতি ৩ মাস পর পর দিতে হয়, যেহেতু আপ্যায়নের জন্য এটা দেয়া হয়। এটারও পরিমাণ মাসে একদম জুনিয়র অফিসার যদি হয়, ধরেন ৫০০-৬০০ বা $৪00-৫০০ থেকে শুরু করে $২,০০০-২,৫০০ পর্যন্ত হতে পারে, যার যেরকম খরচ হয় সরকার নির্ধারণ করে দিয়েছে। এই টাকাটা সাধারণত, যেমন আমরা বিভিন্ন জায়গায় উপহার নিয়ে যেতে হয়, বিভিন্ন ডিগনিটারিজদের সাথে যখন দেখা করি, তখন নিশ্চয়ই আমরা দেশে যেমন ২ কেজি মিষ্টি আর ৪ কেজি ফল এগুলা নিয়ে হাজির হতে পারি, ওখানে তো অন্যরকম জিনিস নিতে হয় এবং একটু দামি জিনিসই নিতে হয়। হয়তো সুন্দর একটা ক্রিস্টালের কোনো শো পিস নিলাম, ওটার দামই হয়তো $৩০০ পড়বে, ডিপেন্ড করে কার কাছে দেখা করতে যাচ্ছে। কখনো কখনো বাংলাদেশ থেকে আমরা উপহার সামগ্রী নিয়ে যাই কিনে, যেমন মসলিন বা কারুকাজ করা জিনিসপত্র বাংলাদেশ থেকে আমরা নিয়ে যাই, দামি, এগুলো যথেষ্ট দামি। এই ধরনের জিনিসগুলো আমরা নিয়ে যাই, সুন্দর র‍্যাপ করে সেটা প্রেজেন্ট করার মতন থাকে। বা যেমন কাঠের তৈরি একটা সুন্দর নৌকা। তো এই ধরনের উপহারগুলো যে খরচগুলো হয়ে থাকে, সেগুলো ওই এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স থেকেই আমরা মিটিয়ে থাকি। এটা ছাড়াও আমরা আমাদের কাজের খাতিরে, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মানুষদেরকে খাওয়াতে হয়। এই মানুষরা বিভিন্ন লেভেলে হতে পারে, ওই দেশের সরকারের কোনো লোকজন হতে পারে, ওই দেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা, দ্যাট মিনস ডিপ্লোম্যাটরা, ফরেন ডিপ্লোম্যাট, আদার দেশের যারা আছে তারা হয়, ওই দেশের যারা এলিট শ্রেণী আছে, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলতে পারি, যারা আমার দেশের ইমেজ বিল্ডিং এ কাজ করবে, তারা হতে পারে, সেই ইউনিভার্সিটির শিক্ষক হতে পারেন, সমাজের কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারেন। ব্যবসায়ীদেরকে আমরা খাইয়ে থাকি বা সম্পর্ক তৈরির চেষ্টা করে থাকি, যাতে করে তারা আমাদের দেশে ইনভেস্ট করেন, অথবা তারা আমাদের দেশে ট্রেড ব্যবসা করতে পারেন, ইকোনমিক অ্যাক্টিভিটিস করতে পারেন। এজন্য এ ধরনের বিভিন্ন, যে ক্ষেত্রে আমার প্রয়োজন হয়, যেখানে যার সাথে প্রয়োজন হতে পারে, আমরা তাদের সাথে এটাকে কাল্টিভেট করি, কালচার করি। এই খরচটা সরকার আমাদের দেয়, এবং এটা প্রতি ৩ মাস পর পর সরকারকে হিসেব দেওয়ার একটা বিধান প্রচলিত আছে। তো এটা গেল আপনার আর্থিক বিষয়গুলো। এটা ছাড়াও
যদি আপনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বলেন, যেমন মেডিকেল যদি বলেন, হ্যাঁ মেডিকেল খরচ সরকার দেয়, কারণ মেডিকেলের খরচ অনেক বেশি। বাংলাদেশে 1000 টাকা 1200 টাকা হলেই একটা ডাক্তার দেখাতে পারি আমি ভাই, ওখানে তো সেই হিসাবে 1200 টাকার ইকুইভ্যালেন্ট ডলার দিলে আমাকে কেউই দেখবে না। ইভেন এখানে আপনি যে প্যারাসিটামলটা আমি কিনি, এক পাতা প্যারাসিটামল হয়তো 20 টাকা দিয়ে কিনি। আমি লন্ডনের কথা বলতে পারি, ওভার দ্য কাউন্টার যদি আমি এক পাতা প্যারাসিটামলও কিনতে যেতাম, তো ওটার মিনিমাম দাম ছিল 6 পাউন্ড, সে সময় 135 টাকা করেছিল মিনিমাম। তো 106 135, এটা 10টা ট্যাবলেটের দাম, তো খরচ তো হয় বেশি হয়। তো এটা সরকার দেন, সরকার বাহাদুর এটা আমাদেরকে দেন, আগে সমস্তই দিতেন, টোটালি দিতেন। কেউ কেউ এখানে মিস ইউজ করে থাকে, এই জন্য সরকার যাতে মিস ইউজকে ঠেকানোর জন্য বলছে ঠিক আছে ওষুধের 90% খরচ মেডিকেল রিলেটেড, মেডিকেল চিকিৎসা এবং ওষুধ, এটার 90% সরকার দিবে, 10% তোমার পকেট থেকে তুমি দিবা। এটা এরপরেও কিছু কিছু জায়গায় ব্যতিক্রম করার সুযোগ তো আছেই, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন যদি থাকে তাহলে পুরো খরচই সরকার দেয়। বড় বড় অপারেশন যদি কোনো কারো হয়ে যায়, সেখানে 50,000 60,000 ডলার পর্যন্ত প্রয়োজন হতে পারে, তো এই টাকাটা একজন সাপোশাক কর্মচারীর জন্য দেয়াটা সহজ নয়। তো এটা বিবেচনা সরকার করতে পারে। স্যার একটু সংক্ষেপে একটু বলবেন রেড পাসপোর্টের বিষয়টা আসলে কি? হ্যাঁ আমি আসছি, ওখানে আসছি, আমি এক দিক করেই আসতে চেষ্টা করছি। একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট তার চাকরির কারণেই একটা লাল কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেন। এই কূটনৈতিক পাসপোর্টটা কিন্তু অনেকেই ব্যবহার করে। আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয় ওনারা তো অবশ্যই ব্যবহার করেন, এমপি মহোদয়রা ব্যবহার করেন, হাইকোর্টের জাস্টিসরাও ব্যবহার করেন, ইভেন সচিব মহোদয়রাও এটা ব্যবহার করেন। তবে পার্থক্য হলো ওখানে এক প্রফেশনের জায়গাটা ভিন্ন ভিন্ন। যদি একজন সম্মানিত মন্ত্রী এটাকে ব্যবহার করেন তখন ওনার প্রফেশন লেখা থাকে উনি ক্যাবিনেট মিনিস্টার, বা একজন সম্মানিত মেম্বার অফ দ্য পার্লামেন্ট যদি লাল পাসপোর্ট ইউজ করেন ওনার প্রফেশনটা জায়গায় লেখা থাকে উনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, যদি জাস্টিস হন লেখা থাকে জাস্টিস। আমাদের ক্ষেত্রে ভাই লেখা থাকে এটা ডিপ্লোম্যাট, এই শব্দটা আমাদের জন্য লেখা থাকে। অন্য জায়গা থেকে যারা যান বিভিন্ন জায়গা থেকে তাদের ক্ষেত্রে অন্য কিছু লেখা থাকে, গভর্নমেন্ট সার্ভিসেস এ ধরনের শব্দ লেখা থাকতে পারে। তো আমাদের ক্ষেত্রে লেখা থাকে ডিপ্লোম্যাট হিসাবে লেখা, ডিপ্লোম্যাটিক সার্ভিসেস। এটার ডিপ্লোম্যাটিক পাসপোর্টের একটা সুবিধাটা হলো যে আপনি যে আমাদের যে কনভেনশন, দুইটা কনভেনশন আছে, ডিপ্লোম্যাটিক কনভেনশন এবং কনসুলার কনভেনশন, দুইটা আছে, সেই দুইটাতে কিছু সুযোগ সুবিধা বা ইমিউনিটিস এবং প্রিভিলেজেস বলি, এই পাসপোর্ট যারা হোল্ড করেন বা এই পদ যারা হোল্ড করেন তারা এই সুযোগ সুবিধাগুলো পেতে পারেন। যেমন আমরা মনে করি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট মানেই বোধহয় ভিসা সব দেশ দিয়ে দিবে, ভিসাটা ভাই বড় বিষয়ই না এখানে। ডিপ্লোম্যাট ভিসা তো সব হিসেব, নীল পাসপোর্টও সবাইকে দিয়ে দেয়, অফিসিয়াল পাসপোর্ট যেটা নীল বলতে বাংলাদেশে তো 3 ধরনের পাসপোর্ট, লাল, আর নীল এবং সবুজ। তো সবুজ সাধারণ আমাদের সবার জন্যই, নীল পাসপোর্ট যারা সরকারি কর্মকর্তা তাদের জন্য, লাল পাসপোর্ট যারা ডিপ্লোম্যাটিক স্ট্যাটাস ক্যারি করেন তাদের জন্য। তো নীল পাসপোর্টও ভিসা দিয়ে দেয় সব দেশের সরকারি অলমোস্ট, যদি কোনো বিশেষ ধরনের সমস্যা না থাকে। ডিপ্লোম্যাটিক পাসপোর্টের স্পেশালিটি হলো ইমিউনিটিস প্রিভিলেজেস গুলো উনি পাবেন। দু একটা আমি বলতে পারি, যেমন উনি যদি কোনো ক্রিমিনাল অফেন্সের আওতায় আসবেনই না, আপনাকে কোনো কোর্টে প্রডিউস করা যাবে না, অ্যারেস্ট করা যাবে না, সিকিউরিটি দিতে হবে, এই ধরনের অনেকগুলা বিষয় ডিপ্লোম্যাটিক পোস্ট হোল্ডার যারা ওনারা পেয়ে থাকেন। মোটামুটি বিষয়টা যখন বলেছেন আরো ডিটেইলে আলাপ করা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা আরো শুনবো। এরপর আপনাকে অনেক ধন্যবাদ স্যার, অনেক সুন্দরভাবে আমরা বুঝি মতো করে আপনি আমাদেরকে বুঝিয়েছেন, এই জন্য আপনাকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি স্যার। আর একটা বিষয় যদি আমাদেরকে একটু বলতেন, এখন মনে করেন কোনো সময় ধরেন 70-এর দশকে স্বাধীনতা উত্তর পর্যায়ে আমরা ধরেন সারা বিশ্বের সাথে পরিচিত ছিলাম, এখানে আমরা মুক্তি সংগ্রামের মাধ্যমে অনেক স্যাক্রিফাইস করে আমরা স্বাধীন হয়ে আছি, এরকম একটা দেশ। আমাদের ফাদার অফ দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিডারশিপ, তার যে সে গ্রেট স্পিচ, এগুলো হচ্ছে বহির্বিশ্বে আলোচনা হতো বলে আমরা শুনি। আবার ধরেন একটা পর্যায়ে বিশেষ করে 91-এর পর থেকে গত প্রায় 30 বছর মোটামুটি একটা অর্থনৈতিক একটা অগ্রযাত্রার ভিতর দিয়ে গ্র্যাজুয়ালি আমরা এগিয়ে যাচ্ছি
এবং অনেক সময় দ্য ইকোনমিস্ট বা বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল মিডিয়াতেও শুনি এখানকার ডেভেলপমেন্ট গুলোকে নিয়ে মিরাকল বলা হয়, যেটা কিছুক্ষণ আগে আপনি নিজেও বলেছেন, যেখানে বিভিন্ন দেশে এই করোনা পরিস্থিতিতে, করোনা সিচুয়েশনে বিভিন্ন দেশে জিডিপি প্রজেকশন নিয়ে যেরকম ভয়াবহ আভাসগুলো দেওয়া হচ্ছিল গত কয়েক মাস ধরে, ইভেন বাংলাদেশেও সেই জায়গায় জিডিপি গ্রোথ 5, এটা তো আমাদের জন্য অনেক একটা আশাব্যঞ্জক। এটা এখানে একটা যদি ইন্টারাপশন হচ্ছে কেন জানি, ভয়েস এখন শুনতে ইন্টারাপশন। পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন স্যার? এখন শুনতে পাচ্ছি, মাঝখানে একটু থ্যাংক ইউ। ইন্টারাপ্টেড। হ্যাঁ, মাঝখানে একটু কয়েক সেকেন্ডের জন্য অসুবিধা হয়েছিল। তো স্যার, গত এক দশক যদি আমরা বলি বা 20 ইয়ার্স যদি আমরা বলি, সেক্ষেত্রে বাংলাদেশ বহির্বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য বা তুলে ধরার জন্য ইমেজ বিল্ডিং, আপনি যেটা বলেছেন, আমাদের ভালো আহ, ভালো রিচ সেক্টর কোনগুলো, যেগুলো আমরা সেল করতে পারি বা বহির্বিশ্বে আমরা গল্প করতে পারি, শোনাতে পারি, স্পেসিফিক 2-3টা যদি আপনি 2-1 মিনিটের মধ্যে জাস্ট একটু আমাদেরকে স্মরণ করে দিতেন, এরপর আমরা সিলেবাসের আলোচনায় যাব। ভাই, আমার কোন জিনিসটা আমি আলোচনা করতে মানে তুলে ধরতে পারি না বলেন তো? আমার তো সবই তুলে ধরার মতো জিনিস আমি দেখি, যেমন সব। আপনি যা বলবেন আমি সেটাকেই তুলে ধরতে পারি। আমার তো সবই পজিটিভ দেখি আমি। আমার একজন সাধারণ মানুষ, সে তো সবচেয়ে বড়, তার বিশাল হৃদয়, তার বড় আতিথেয়তা। সে যখন একজন বাইরের মানুষ দেখে, সে তাকে মাথায় করে রাখে। এই আতিথেয়তা আপনি কোথায় পাবেন বাংলাদেশ ছাড়া? বাংলাদেশের মানুষই তো সবচেয়ে বড় ইমেজ বিল্ডিং এর জন্য এক নাম্বার উপাদান। আমার সাধারণ মানুষ, আমার কৃষক, সবচেয়ে বড় ডিপ্লোম্যাট তো আমার কৃষক ভাই। সে তার উপাদান সবচেয়ে বড়। তো আপনি যেটা স্পেসিফিক জানতে চাচ্ছেন, আমি বললাম যে কোনো কিছুকেই তুলে ধরা সম্ভব, কারণ আমার দেশে সবকিছুই পজিটিভ। আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের জন্য গ্রেট। তাকে যেগুলো তুলে ধরি সাধারণত, তার ভিতরে একটা হলো আমাদের ইকোনমিক গ্রোথ, এটা একটা বড় শিক্ষার হার, তারপরে ওমেন নারী ক্ষমতায়ন, যেটা ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়ন, এই বড় দাগে এই জিনিসগুলোকে আমরা। তারপরে আমার ডিজাস্টার ম্যানেজমেন্ট, আমি নিজেই এটা করতে পারি। হ্যাঁ, ইউএনএ আমাদের পার্টিসিপেশন, বিশেষ করে আপনার ইউএন ট্রুপস, বিভিন্ন ব্লু হেলমেট, ইউএনএর বিভিন্ন মিশনে যেগুলোতে যাচ্ছে, এবং আমাদের পিস কিপিং এবং পিস বিল্ডিং দুই জায়গাতেই এরা নাম্বার 1। পিস কিপিং অ্যাজ ওয়েল অ্যাজ পিস বিল্ডিং। আমাদের যারা দেশপ্রেমিক সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী থেকে যাচ্ছে, সিভিল থেকে যাচ্ছে, এরা যে কোনো জায়গায় যাচ্ছে, তাদের সুনাম যে কোনো ভাবে যে কারো মুখ দিয়ে ওই দেশের মানুষের থেকে আসছে। আপনি দেখেন সিয়েরা লিওনের আজকে দ্বিতীয় ভাষা বাংলা কেন? এটা আমাদের একটা গ্রেট অ্যাচিভমেন্ট। নিঃসন্দেহে যেখানেই দুর্যোগ পীড়িত, দুর্ঘটনা পীড়িত, ওয়ার টর্ন যেখানেই বলেন, সেখানে আমাদের লোকজন শুধু যাচ্ছে না, সাকসেসফুলি তারা সবার উপরে থেকেই করে আসছে। এবং ইউএন এর ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসেবে ফ্লাকচুয়েট করে। ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা প্রথম দিকেই থাকি সব সময়। আমরা এত ছোট একটা দেশ, যদি আপনি সামরিক শক্তি বলেন, সংখ্যায় আমরা কিন্তু খুবই কম সেই হিসাবে, অনেকের তুলনায়। বাট সেই সংখ্যা থেকে সবচেয়ে বেশি যখন আমরা রিপ্রেজেন্ট করি, এটা পরিষ্কার বোঝা যায় যে গ্লোবাল কমিউনিটি কতটা ট্রাস্ট আমাদেরকে করে। এর চেয়ে বড় কি চান আপনি আমার উপস্থাপনা, আমার দেশের ইমেজকে তুলে ধরা, বলেন ভাই? ধন্যবাদ। আমার কৃষক যে ফসল উৎপাদন করছে, এখনো সেই ট্র্যাডিশনাল পদ্ধতিতে, তারপরে 3 ফসলের জায়গায় 4 ফসল পর্যন্ত খেতে তুলে নিয়ে আসছে। রিসেন্ট যে ডেভেলপমেন্ট গুলো আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমি বিভিন্ন জায়গায় দেখি, পটেটো এবং টমেটো একই গাছে হচ্ছে। সেটাকে আপনি কিভাবে দেখবেন? সেটাকে বায়োফ্লাক, ঘরের ভিতরে মাছ চাষ করছে, কিভাবে দেখবেন আপনি সেটাকে? আমাদের রিসার্চের খাতগুলো কোথায় কম আছে? যেমন আমার যে ফসলগুলো হচ্ছে, ধান বিশেষ করে লবণ পানিতে, আমার বাড়ি যেহেতু ভাই দক্ষিণ অঞ্চলের মানুষ,
বাগেরহাট জেলার মানুষ, খুলনা বাগেরহাট বা এই অঞ্চলটাতে তো লবণ পানির একটা সমস্যা আছে। এই লবণ পানিতে ধান হতো না বা ফসল হতো না, এখন সেখানে ফসল হচ্ছে। আমাদের দেশি কৃষি বিজ্ঞানীরাই এটা করেছে। সেটাকে আপনি কিভাবে ছোট করে দেখবেন? এটা অনেক বড় বিষয়। প্রত্যেকটা জায়গাতেই তো আমি তুলে ধরতে পারি। আমার জীবন মান বাড়ছে, লাইফ স্ট্যান্ডার্ড যেটা বলি সেটা বেড়ে যাচ্ছে, মানুষের আয়ুষ্কাল বেড়ে যাচ্ছে, আমাদের আয়ুষ্কাল বেড়ে যাচ্ছে। তো এটা এমনি তো বাড়ে নাই। চিপ লেবার, আমি চিপ লেবারটাকে বলতে চাই না, এটা বরং আমাকে নেগেটিভ ফেজে নিয়ে আসার একটা ভয় থাকতে পারে। কেউ আদারওয়াইজ কেউ এক্সপ্লেন করে বসতে পারে। রাদার আমি বলতে পারি যে আমার খুব ডিভোটেড লেবার আছে, আমার লেবারটা প্রচন্ড পরিশ্রমী এবং ডিভোটেড। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন স্যার আমরা ধন্যবাদ স্যার, আমরা এই বিষয়ে আসলে ওই যে বললাম আগ্রহ এবং কৌতূহল, এখানে যে পরিমাণ প্রশ্ন আসছে এই প্রশ্নগুলো নিয়েও আমরা যদি আলোচনা করতে চাই আমার মনে হয় কয়েকটা সেশন আমরা বরাদ্দ করতে পারি। স্যার ভবিষ্যতে কোনো এক সময় সুযোগ হলে আমাদের আজকে যে ভাই বোনেরা এখানে সুন্দর সুন্দর প্রশ্নগুলো দিচ্ছেন কিছু জানার জন্য, কিছু আগ্রহের জায়গা থেকে, আমরা সেগুলো নিয়ে হয়তো ধারাবাহিকভাবে আরো দুই একটা পর্বে আপনার সাথে এবং আপনার সম্মানিত কলিগদের সাথে কারো সাথে আমাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। স্পেশালি আশা করি যে আপনাকে আমরা নিয়মিত পাবো। আর আরেকটা বিষয়, এই সময়ের স্যার যেটা আসছে আমাদের সময় সবকিছু বিবেচনা করে আমি এখন আপনার কাছে আর আমাদের আরেকটা আলোচনার বিষয় আছে, সেটা হচ্ছে স্যার বিসিএস পরীক্ষার সিলেবাসে দেখা যায় আন্তর্জাতিক বিষয়াবলী এমন একটা সাবজেক্ট যেটা প্রিলিমিনারি তো আছে ফর 20 মার্কস, রিটেন পরীক্ষা আছে ফর 100 মার্কস, আবার ভাইবা তো সাধারণত দেখা যায় রিসেন্ট ইস্যুজ, পররাষ্ট্র ক্যাডার যারা চয়েস দেয় তাদের তো বটেই, অন্যান্য ক্যাডার সার্ভিসে যারা যেতে চায় তাদেরকেও রিসেন্ট ইস্যুজের বিষয়বস্তুগুলো নিয়ে অনেক প্রশ্ন ফেস করতে হয়, বা সেক্ষেত্রে আমরা বলতে পারি আন্তর্জাতিক বিষয়গুলি সাবজেক্টটি হচ্ছে একটা প্রিলি, রিটেন এবং ভাইবা তিনটা পরীক্ষারই একটা কমন বিষয়। সুতরাং এটার সিলেবাসের উপর যদি আপনি স্যার আমাদেরকে কিছু ধারণা দিতেন। ধন্যবাদ ভাই উবাইদুল্লাহ চৌধুরী। আপনার সাথে আমার এর আগেও যখন কথা হচ্ছিল দুই একবার, তখন আপনি আন্তর্জাতিক বিষয়ের একজন এক্সপার্ট মানুষ, তারপরেও আমরা হলাম প্র্যাকটিশনার, আমরা প্র্যাকটিশনার, আর আপনারা যারা অনেকে আপনারা হলেন বোদ্ধা মানুষ। তো আমি যে কথাগুলো বলি সেগুলো আমার প্র্যাকটিসের থেকে আসছে, সুতরাং আপনার সাথে ন্যাচারালি আমার মান অত উঁচু পর্যায়ের হবে না। এখন দেখেন, সমস্যাটা এক জায়গাতেই, আন্তর্জাতিক বিষয় কোনো অংশেই কঠিন না, এটা অন্য বিষয়গুলোর মতনই একটা বিষয়। ফরেন পলিসির ডেফিনেশনটা, অনেকগুলো ডেফিনেশন আছে, তার ভিতরে অটো ভন বিসমার্ক, উনি জার্মানির একত্রিত করেছিলেন, উনি প্রুশিয়া, অস্ট্রিয়া এবং জার্মানিকে একত্রিত করে প্রথম চ্যান্সেলর হন। এর আগে ওনার মূল পরিচয় উনি প্রুশিয়ার চ্যান্সেলর, পরে এসে উনি জার্মানিকে একত্রিত করে জার্মানির চ্যান্সেলর হয়েছেন। উনি একজন বড় পলিটিক্যাল সায়েন্টিস্ট এবং দার্শনিকও বটে। উনার একটা খুব ভালো ডেফিনেশন আছে, ডিপ্লোম্যাসির ডেফিনেশন বা ফরেন পলিসির ডেফিনেশন, খুব ছোট কিন্তু এর ভিতরে সব চলে আসে। এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি ইজ ফরেন পলিসি, একটা শব্দ, এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি, অটোবান বিসমার্কের এটা ডেফিনেশন। তো এই জন্য যখন আমরা বলি যে এটা আন্তর্জাতিক বিষয়, আমি বলি যে না, এটা হলো আমার ডোমেস্টিক বিষয়ের এক্সটেনশন। তো সেটার প্রশ্ন যে স্বাভাবিকভাবে ভাইবা, আপনি দেখেন খুব সহজে বলি, রোহিঙ্গা, আপনি কি বলবেন এটাকে? রোহিঙ্গা ইস্যুটাকে কি আন্তর্জাতিক বলবেন, নাকি রোহিঙ্গা ইস্যুটাকে আপনি ডোমেস্টিক ইস্যু বলবেন? বলেন। বোথ। তো তার মানে আপনি আলাদা করতে পারছেন না। আপনার বাজারে চালের প্রয়োজন, আপনার ধরেন কোনো কারণে, আমরা তো ভাত খেয়েও মানুষ, ভাত খেত বাঙালি, ভাত না খেলে তো আমি বাঁচি না, তো চালের শর্ত আমরা মাঝে মধ্যে খেয়ে খেয়ে ফেলে দিই। চাল যখন আমদানি করতে হয়, সেটাকে কি আপনি ডোমেস্টিক বলবেন না আন্তর্জাতিক বলবেন? চাল, ডাল, মশলা তো উভয়ে।
তার মানে আপনি এটাকে ঠিক আলাদা ওইভাবে করাটা মনে হয় খুব সহজ না। ইভেন যদি আপনি বলেন ভারতের সাথে বা আমেরিকার সাথে আমার সম্পর্ক কেন? কারণ হচ্ছে আমার দেশকে ভালো রাখা। তো বিষয়টা তো দেশকে নিয়েই। তো এটা ডোমেস্টিক ইস্যুই, আমার কাছে এটা ডোমেস্টিক ইস্যু। সুতরাং এজন্য যে কোনো ভাবেই আপনি বলেন এটা আলাদা করার সুযোগ খুব বেশি আছে বলে আমি মনে করছি না। এই জন্য এটা প্রিলিমিনারিতেও থাকছে, রিটেনও এটার প্রশ্ন হয়। ইভেন আপনি দেখবেন যে বাংলাদেশ বিষয়াবলীর ভিতরে কিছু প্রশ্ন হচ্ছে যেটা আন্তর্জাতিক রিলেশন সম্পর্কিত বা আন্তর্জাতিক ইস্যুগুলো। আপনি যদি ক্লাইমেট ইস্যু নিয়ে আসেন কি করবেন বলেন? যেমন আমাদের V20 যেটা ভালনারেবল 20, মানে V20 যেটা ভালনারেবল, হ্যাঁ, এখন এটাকে আপনি কি বলবেন বলেন? এটাকে আপনি ডোমেস্টিক বলবেন না আন্তর্জাতিক বলবেন? দুটোই বলতে পারেন, কারণ আমি ভালনারেবল গ্রুপের একজন, 20টা ভালনারেবল কান্ট্রি আমি একটা, তার মানে আমার ডোমেস্টিক। এটা নিয়ে আমি আন্তর্জাতিক পর্যায়ে দেন দরবার করছি, তার মানে আমি আন্তর্জাতিক। তো বাদ দেওয়ার তো কাউকে সুযোগ নাই কোথাও। মূল তো আমার দেশ, মূল তো আমার মাতৃভূমি, যে যেখানেই কাজ করি না কেন আমার মাতৃভূমি। এই জন্য এটা, আর ভাইবাতে গিয়েও এগুলোই প্রশ্ন করা হয়। স্পেসিফিক্যালি ভাইবাতে বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজিতে ভাইবাটা নেওয়া হয় ফরেন সার্ভিস দেওয়ার কারণে। সেটাও আমি শুরুতে বলেছিলাম যে কেন এটা ভাইবাটা ইংরেজিতে নেওয়া হয়ে থাকে। পররাষ্ট্র ক্যাডারের মেয়েরা কতটুকু সফল ভাই। মাহফুজা শুধু সফল না, আমাদের সিডর যিনি প্রধান ছিলেন উনি কে? হ্যাঁ, মহিলা। এখন আমাদের যিনি ইউএনএ আমাদের যিনি অ্যাম্বাসাডার আছেন বাংলাদেশের প্রতিনিধি রাবাব ফাতিমা, উনি কে? মহিলা। আমাদের ভিয়েতনামের অ্যাম্বাসাডার উনি মহিলা, সৌলে অ্যাম্বাসাডার উনি মহিলা। অসংখ্য দেখাইতে পারবো আমি। মহিলারা ডেফিনেটলি সাকসেসফুল এবং অনেক অনেক সাকসেসফুল। ওনারা কোনো অংশে পুরুষের তুলনায় কম না, কোনো অংশেই কম না, কোনো কোনো ক্ষেত্রে ভালো। সুতরাং আপনি বলেছেন বিধায় আমি বললাম ডিপ্লোম্যাট ইজ ডিপ্লোম্যাট। সেখানে কে ফিমেল কে মেল এটাকে কি আলাদা করার সুযোগ আছে? আমি তো মনে করি না। যেহেতু আপনি বলছেন এই জন্য মাহফুজা আপনাকে বললাম ভাই। এখন আমরা আবার সিলেবাসে ফিরে আসি। যেহেতু আমরা যখন খবরের কাগজ পড়ি বা 8, 9 বা 10 থেকে যখন আমরা নিউজ পেপার পড়া শুরু করি, বই কিতাবপত্র পড়া শুরু করি, আন্তর্জাতিক বিষয়গুলো ওইভাবে আসে না আমাদের কোর্স বা সিলেবাসের মধ্যে। আমরাও খুব একটা ইন্টারেস্ট নিয়ে খবরের কাগজ যখন পড়ি তখন শুধু পাতা উল্টিয়ে দেখি দেশের ভিতরের ঘটনা কি ঘটেছে, অথবা আমার ইন্টারেস্টিং যদি কোনো কিছু থাকে অর্থনীতির বিষয়ে, অমুক বিষয়ে, খেলাধুলার বিষয়ে, এগুলো দেখি। আন্তর্জাতিক কথা আমার কাছে মনে হয় যে তাই সারা গোটে এডিটর, সম্মানিত এডিটর মহোদয় বোধহয় আধা পাতায় দিতে পারলে ভালো হতো, নাহলে কোয়ার্টার পেজে, কোনো পেজে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে এক পাতায় দিয়ে দেন, কারণ ওই পাতাটা আর কেউ পড়তে চায় না। কারণ হাইতিতে কি হয়েছে এটা জানে আমার খুব একটা দরকার নাই সাধারণ মানুষের। জিবুতিতে চাইনিজরা কি করেছে, ওখানে বেস তৈরি করেছে, নেভাল বেস তৈরি করেছে, আর্মি বেস তৈরি করেছে, এটা আমার জন্য খুব একটা দরকার আমি মনে করছি না। ও যার দরকার হয় সে পড়ে নিবে। জিবুতি দেশের নামই তো আমি জানি না। আফ্রিকার সাব সাহারান অঞ্চলে একটা দেশের নাম চাঁদ, কয়জনে আমরা চাঁদের নামটা জানি বলেন? সে একটা গুরুত্বপূর্ণ দেশ সাব সাহারায়, বিশেষ করে আফ্রিকান ইউনিয়নে একটা ভালো রোল প্লে করে সে। তো আমি জানি না, কারণ হলো যে আমি এগুলো পড়ি না, ইন্টারেস্ট নেই না। তো এরপরে যখন কলেজে আসলাম তখন এর সাথে আর কোনো দেখা সাক্ষাৎ নাই। ইউনিভার্সিটিতে আসলাম, হাতে গোনা 2-1টা জায়গায় ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ানো হয়, অথবা পলিটিক্যাল সায়েন্সেও যেটা পড়ানো হয় সেটা থিওরিটিক্যাল বিষয় বেশি, অমুকের থিওরি তমুকের থিওরি ইত্যাদি ইত্যাদি। আমাদের বিসিএস এর জন্য যেটা প্রয়োজন এইভাবে বোধহয় মানে একটা স্ট্রাকচারের ভিতরে কোথাও পড়ানো হয় বলে আমার ধারণা নাই। বিশেষ করে আমার তো একদমই ধারণা নাই। আমি ভাই আন্তর্জাতিক বিষয়ে নিজেই পরিচিত হয়েছি যখন আমি বিসিএস দিই। আমি একটাই বিসিএস দিয়েছি 13তম। তো পরীক্ষা দিতে গিয়ে তখন আমি এটার উপরে পড়াশোনা করে তখন বুঝলাম যে আচ্ছা এটাকে আন্তর্জাতিক বলা হয়। তো আমার মতন তো আপনাদেরও অনেকেরই অবস্থা হয়তো সেরকম। এই জন্য যে কোনো কিছু নতুন যখন সামনে আসে
মানুষের সাইকোলজি ওটাকে অকারণে ভয় পাওয়া বা অকারণে সন্দেহ করা, যেহেতু ওটার সাথে আমি পরিচিত না। আপনি 2-4 দিন পড়েন, কিছুই না, এটা খুবই সহজ, এবং তখন আপনার কাছে একটা ইন্টারেস্টও গ্রো করবে। তখন মনে হবে যে হাঁচা বিষয়টা তো আমি জানি, এবং প্রিলিমিনারির জন্য এটা তো খুবই সহজ। কারণ প্রিলিমিনারিতে সব মুখস্থ না করলেও চলে, তথ্যটা মাথায় থাকলে চলে, যখন আপনি দেখবেন তখন ওটা মনে চলে আসবে। কারণ ওখানে 4টার একটা তো আছে, আপনাকে তো টচ করতে হচ্ছে না ভাই। যখনই জবাবটা আপনার চোখের সামনে আসবে, আমার ধারণা এটা, ওটা তখন মনে পড়ে যাবে। তো আপনি পেয়ে যাবেন তখন এটা। হ্যাঁ, আর যে সিলেবাসটা এখানে দেখছি আমি আছে, বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি, এরকম 5টা খণ্ডে ভাগ করে 20 মার্ক করে দেওয়া হয়েছে। আমি শ্রদ্ধা জানাই পিএসসি কে, ওনারা সিলেবাস দিয়ে দিয়েছেন। আপনি দেখেন এই সিলেবাসে কিছু বাদ আছে? যে প্রশ্ন আমি করতে পারি কিনা ভাই বলেন, যে প্রশ্ন আমি যদি এখন বলি কোনো অগ্রাধিকার নাই, ওনারা রেজাল্টের ভিত্তিতে সুযোগ পাচ্ছেন নিঃসন্দেহে। বিসিএস ক্যাডার, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের ক্ষেত্রে বলেছিলাম বাদল ভাই যে এটা যে ভালো রেজাল্ট করবে লিখিত, আমি এই জন্য বলেছিলাম যে অনেক সময় ন্যাশনাল ইউনিভার্সিটি সিম্পল গ্রাজুয়েশন করেও, পাস কোর্স থেকেও আমাদের এখানে খুব ভালো মেধাবী অফিসার ওনারা আছেন। এটা না, এটা দাড়ি টুপি যে একটা প্রশ্ন ছিল একটা। আচ্ছা, বিসিএস পরীক্ষায় দাড়ি টুপি পাঞ্জাবি কোনো সমস্যা করবে কি? যদি বিস্তারিত বলতে। বিস্তারিত কেন বলবো ভাই, সংক্ষেপে বলি, কোনো সমস্যা নাই। দন্ত নয়াকার, আর বিস্তারিত দরকার কি ভাই? আমি যখন ভাইবা দিই, আমার তো দাড়ি ছিল ভাই, আমি তো দাড়ি কাটিনি তখনও, দাড়ি টাড়ি নিয়েই তো ভাইবা দিয়ে এসছি। আপনার স্মার্টনেস যদি থাকে তো সমস্যা কোথায়? আপনার যদি যোগ্যতা থাকে, কে আপনাকে ফেলে দিবে? আমাদের এখানে তো আছে, দাড়ি টুপি পরা অনেকেই আছে। হিজাব, আরে 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 কেন পারবে না? হিজাব পরে কি ফরেন ক্যাডার অফিসারের দায়িত্ব চালিয়ে যেতে পারবে? কেন পারবে না ভাই? হিজাব তো আমার কালচারেরও অংশ একটা। হিজাব কি কেউ নিষেধ করেছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও তো হিজাব করেন। এখন আপনি হিজাব বলতে কি বোঝাচ্ছেন সেটা আমার বোধগম্য নয়। আপনি যদি ইসলামিক হিজাব বলেন তাহলে আবার মৌলানা হয়ে যেতে হবে আমাকে ভাই। কতটুকুন আছে সেটা দেখেন, কোরআনে কি আছে। আপনি যদি এখন আমাদের সো-কল্ড বোরখা পরাকে হিজাব বলেন, তাতেও আমি কোনো সমস্যা দেখছি না। বাট হিজাব যেটা শরীয়তে আছে সেটা কিন্তু আরো লিবারাল। সো বাট এনিওয়ে, সামারি হলো হিজাবে কোনো সমস্যা নেই। কেন সমস্যা থাকবে? আচ্ছা, এখন সিলেবাসের ব্যাপারে আবার ফিরে আসি। এই সিলেবাসে ইনফ্যাক্ট কোনো কিছু বাদ নাই, বাট তার মানে ভয় পেন না। এখন যদি আমি জিজ্ঞেস করি কাউকে যে বাংলাদেশের ঠিক, আমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 180 অ্যাঙ্গেলে বাংলাদেশের ম্যাপকে ছিদ্র করতে, কোথায় গিয়ে পড়বে? এটা ওদের ভিতর আছে না? ভূ রাজনীতির মধ্যে আমি ফেলতে পারবো না? দক্ষিণ আমেরিকার কোথায় পড়ে দেখেন, পেরুর ওদিকে পড়ে, এটা তো পড়বে ওখানে গিয়ে। আমি যদি এই প্রশ্ন করি, অসুবিধা আছে কারো? ভূ রাজনীতির ভিতরে পড়বে। বা আঞ্চলিক ব্যবস্থার ভিতরে আমি যদি আপনাকে ইউ নিয়ে প্রশ্ন করি, আফ্রিকান ইউনিয়ন, সেটা আঞ্চলিক ব্যবস্থার ভিতরে পড়ছে না? যে আফ্রিকান ইউনিয়ন কবে কোথায় জন্ম হয়, প্রশ্ন তো আমি করতেই পারি এটা। বাট কোনোভাবে ভয় পাওয়ার কিছু নাই, আপনাকে এই জন্য অসংখ্য পড়তে হবে সেটা আমি বলি না। বাট দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন, এটার কোনো কারণই নাই ভয় পাওয়ার। এই 20 মার্কের ভিতরে আমার দৃষ্টিতে দেখেন, আপনি শুধু নিউজ পেপার এবং কারেন্ট ইস্যুস গুলো জানলেই, রেগুলার পড়লে 12 থেকে 14 মার্ক এমনি ওখান থেকে আসে। আপনি দেখেন, নিউজ পেপার মানে শুধু 1 মাসের নিউজ পেপার পড়বেন, আমি সেটা মিন করছি না। আপনারা এখন শুরু করেছেন একটু এখন থেকেই রেগুলার, যেমন টেলিভিশনের খবরগুলো আর নিউজ পেপার, আমাদের দেশের নিউজ পেপার গুলো সবই ভালো ভালো, খুব ভালো, উন্নত মানের। আমি বলবো যে আপনি ইকোনমিস্টটা একটু দেখেন, ম্যাগাজিন যেটা, নিউ ইয়র্ক টাইমস দেখেন, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ওয়াশিংটন পোস্ট দেখেন, সিনহুয়া দেখেন, ইন্ডিয়া টাইমস দেখেন, এগুলো আপনি দেখেন। ডন দেখতে পারেন, খারাপ নয় পত্রিকাগুলো। এতগুলো পত্রিকা কিভাবে দেখবেন? পাগল হয়ে যেতে হবে না ভাই? না, পাগল হতে হবে। এটারও একটা পদ্ধতি আছে, যেমন অনলাইনে আপনি এটাকে দেখলেন তো, আপনার কোনটা প্রয়োজন সেটা কিন্তু আপনি জানেন। এই এক একটা
পত্রিকাতে, যেমন ওয়াশিংটন পোস্ট যদি বলেন 60-70 পাতার ডেইলি প্রিন্ট হয়, আমাদের মতো 12 পাতার পত্রিকা না ভাই। কোন জায়গায় আমি একদিনে 100 পেজেরও নিউজ পেপার দেখেছি। এত দূর আপনি কেন দেখতে যাবেন? আপনার ইন্টারেস্টের অংশটা শুধু আপনি দেখেন। ঠিক আছে? যে এবং প্রশ্নর বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বাংলাদেশ সংশ্লিষ্টতা যেখানে আছে এগুলো বেশি প্রশ্ন করা হয়। আমি বলছি না যে এটাই একমাত্র প্রশ্ন, বলছি যেমন V20 নিয়ে একটা প্রশ্ন করা হলো। V20 তে বাংলাদেশ আছে, ভালনারেবল 20। যখন আপনি V20 বুঝবেন তখনই বুঝবেন যে এটা পরিবেশের বিষয়, এখানে বাংলাদেশ আছে, তাই না? তারপর আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক বাদ দিলে আপনি কিভাবে প্রশ্ন করবেন বলেন? আমি যদি এখন বলি উত্তর কোরিয়া, ভাই উত্তর কোরিয়া আমাদের জন্য কিন্তু একটা সম্মানিত দেশ, কারণ তাদের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন আছে, তাদের মিশন আমাদের দেশে আছে, এবং বাংলাদেশকে প্রথম দিকে যারা রিকগনাইজ করেছে উত্তর কোরিয়া ওয়ান অফ দোজ কান্ট্রিজ। সেই হিসাবে তারা আমাদের কাছে যথেষ্ট শ্রদ্ধার, যথেষ্ট সম্মানের আছে, ছিল এবং থাকবে। তাকে ছোট করে দেখার কোনো কারণ নেই। এবং আমরা কারো আভ্যন্তরীণ কোনো রাজনীতি নিয়ে কখনোই মাথা ঘামাই না, অন্য দেশে ঘামানোকে পছন্দও করি না। সেই হিসাবে তাদের আভ্যন্তরীণ কি বিষয় আছে সেটা তাদের বিষয়, কিন্তু আমাদের জন্য তারা বন্ধু রাষ্ট্র। সেখান থেকে প্রশ্ন তো হতেই পারে, আমার না হওয়ার তো কোনো কারণ নেই, প্রশ্ন করা যেতেই পারে। তো এ ধরনের আপনি যে কোনো দেশ মনে করেন, বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে প্রশ্নগুলো করা হয়, এই যে 20টা প্রশ্ন, এর বেশিরভাগই দেখবেন আপনার নলেজের ভিতরে, হয় আপনি নিউজ পেপারে পড়েছেন, নাহলে খবরের কাগজে পড়েছেন, কোথাও না কোথাও আপনি পড়ে ফেলেছেন অলরেডি। খুব অপরিচিত প্রশ্ন আসে না। অপরিচিত হলো আমার জন্য, আমি পড়ি না তো আমার কাছে অপরিচিত, না বই পড়ি না নিউজ পেপার পড়ি। আর আন্তর্জাতিক বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক একটা ধারণা নেওয়ার জন্য অনেক বিজ্ঞ লেখক আমাদের ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ওনাদের ভালো ভালো বই আছে বাজারে। আমি বলি না যে ওটা বিসিএস পরীক্ষার জন্য পড়েন, নো। আন্তর্জাতিক বিষয় যে কত মজাদার এবং একটা প্রাথমিক ধারণা নেওয়া, আপনার ইন্টারেস্ট গ্রো করার জন্য ওই বইগুলো পড়েন, বিসিএস এর জন্য না। আবারও বলছি, বিসিএস এর জন্য কিছু ধরা বাঁধা জায়গায় গেলে আমরা যখন আবার ক্লাস শুরু করব বা আলাপ শুরু করব, তখন দেখবেন আরো সহজ হয়ে যাচ্ছে। আজকে তো আমরা সবকিছু বলতে গিয়ে একটু বিস্তারিত জায়গায় শর্ট হওয়াতে কিছুটা কঠিন কারো কারো কাছে হয়তো মনে হতেও পারে। আচ্ছা, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ, চলমান না কোনটা ভাই বলেন তো আমাকে? কোনটা চলমান না? আফগানিস্তান চলমান না? বিন লাদেন চলমান না? কোনটা চলমান না? সবকিছুই চলমান। তো এই জন্য, এবং যে প্রশ্নগুলো হয় আমি বারবার দেখেছি, কয়েক বছরের প্রশ্ন আমি দেখেছি, আপনাদেরকেও অনুরোধ করবো যে আপনারা যত বেশি বছরের প্রশ্ন দেখতে পারবেন তত ধারণাটা পরিষ্কার হবে। এমন না যে ওই প্রশ্ন দেখলেই আপনার ওর ভিতর থেকে প্রশ্ন চলে আসবে 10টা, আপনি হই হই করে জবাব দিয়ে দিবেন, আমি সেটা বলছি না। প্রশ্ন কেমন হয় সেটা ধারণা আপনি পাবেন। ধরে নেন কোনো কারণে প্রশ্ন কঠিন, যেটা আপনারা বলছেন কঠিন হলো, তো সেটা কার জন্য? সবার জন্যই কঠিন, আপনার একা তো না। ভয়ের কি আছে? এটা তো ভাই যে মানে জিপিএ 4 আউট অফ 4 পাওয়ার পরীক্ষা না, এটা কম্পিটিটিভ এক্সাম। তো খারাপ হলে সবার জন্য খারাপ হবে, সেখানে কোয়ালিফাইং মার্ক নিচে নেমে আসবে, সবার জন্যই নেমে আসবে। যদি প্রশ্ন সহজ হয় আমি তো এটাকে বলি কঠিন, কারণ তখন আমাকে স্কোর করতে হবে 120। প্রশ্ন যদি ভাই যে কারণে আপনি কঠিন বলছেন সেটাই যদি হয়, তাহলে তো ভালো ভাই, আমি 100 পেয়ে পাশ করে যাবো, 95 পেয়ে আমি পাশ করে যেতে পারি। তো 95 পেয়ে পাশ করলেই তো সহজ, এটাকে কেন কঠিন বলছেন? আমি তো সহজই বলছি ভাই। আচ্ছা, তো সাম্প্রতিক ঘটনাগুলোকে আমি 2-1 জায়গায় শুনেছি যে এটা খুব কঠিন, বাদ দেন। আমি বলি যে এটাই সবচেয়ে সহজ, কারণ আপনি যখন সাম্প্রতিক ঘটনাগুলো, চলমান বিশ্ব যখন দেখতে থাকবেন, এটা নিউজ পেপার পড়লে, টিভি দেখলে, আমাদের মিডিয়াগুলো, এখন তো প্রচুর মিডিয়া আছে, ভিজুয়াল মিডিয়া, সেখানেও আসে অনেক অর্গানাইজেশন যারা মাসিক পত্রিকা বা এই ধরনের চলতি ঘটনা নিয়ে ম্যাগাজিন বের করে, সেগুলোও দেখতে পারেন আপনারা। আর আমি অনুরোধ করব যে বিশ্ব যেহেতু এখানে জড়িত, বাংলাদেশের মিডিয়াগুলো স্বাভাবিকভাবেই যেটা বাংলাদেশের স্বার্থ রিলেটেড সেটাকেই দেখাতে চেষ্টা করার কথা। সেই ক্ষেত্রে আপনারা
যদি বেশি কষ্ট না হয় সিএনএন বিবিসি দেখেন। এখানেও বলি যে ভাষার একটা সমস্যা আমাদের সবারই হতে পারে। ইংরেজি তো ভাই আমার মাতৃভাষা না, সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যে আমি ইংরেজি জানি না, এটা লজ্জার কিছু না। আমি এটাকে লজ্জা মনেই করি না। লজ্জা কেন মনে করব? এটা প্র্যাকটিসের বিষয়। কয়েকদিন প্র্যাকটিস করলে আপনি ভাষাটাকে রপ্ত করে ফেলতে পারবেন। তারপরেও দরকার নাই, এটারও আমি ক্লু দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ইকোনমিস্ট অথবা সিএনএন এর ওয়েবসাইট, বিবিসি ওয়েবসাইট, নিউ ইয়র্ক টাইমস এর ওয়েবসাইটে আপনি চলে যান, বা ওয়াশিংটন পোস্টের। এটা পড়তে একটু কঠিন মনে হবেই, যেহেতু আমাদের অনেকের হয়তো ইংরেজিতে দুর্বলতা থাকতে পারে। এটাকে গুগলে ট্রান্সলেট করা যায়, বাট বি কেয়ারফুল। গুগলের ট্রান্সলেট কিন্তু ভাই লাইন টু লাইন হয় না, উল্টাপাল্টা করে। একদম সাবধান যে ওইটাকে আপনি একদম পারফেক্ট ট্রান্সলেশন যদি ধরেন তো সর্বনাশ। আপনি একটা ধারণা পাবেন ওখান থেকে, অ্যাটলিস্ট আপনার তথ্যটা পাবেন প্রিলিমিনারির জন্য যথেষ্ট। কারণ প্রিলিমিনারিতে তো আপনাকে ব্যাখ্যা করার কিছু নাই। প্রিলিমিনারি হলো 3 আর 2 ইজ ইকুয়ালস টু কত, 4, 5, 6 না 7, একটা শব্দ। তো ওইটার পারপাস সার্ভ করে যাবে আপনার। ওই পারপাসটার জন্য আপনাকে সমস্যা পেতে হবে না। যেমন আমি যদি বলি সন্ত্রাসবাদের জন্ম কাদের মাধ্যমে, তো আমি 4টা প্রশ্ন দিয়ে দিলাম। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি। তো আপনি জানলেই হলো যে কারা করেছে এই 4 জনের ভিতরে। আমি এখন লাইভে মানে ক্লাসে হলে সবাইকে জিজ্ঞেস করতাম যে কি বলে সন্ত্রাসবাদ কাদের দ্বারা জন্ম হয়েছে। ভাই সন্ত্রাসবাদের জন্ম হয়েছে ইহুদিদের দ্বারা। তখন ড্যাগার্সম্যান বলা হতো ওদেরকে। তারা তাদের জায়নিজমকে প্রমোট করার জন্য তাদের যারা রিস্কি মনে করত, কিছু লোকজন ড্যাগার, যেটা ছুরা, আমাদের ছোটবেলায় ড্যাগার খুব ব্যবহার করতে আমরা শুনেছি, মানুষজনকে ড্যাগার ব্যবহার করে। সে দ্যাট মিনস গিয়ারওয়ালা চাকু, এক ধরনের খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করতে করতে খুলে যায়, 5 গিয়ার 7 গিয়ারের চাকু। তো ওগুলো তারা লুকিয়ে রাখতো, এবং যাকে তারা আহত বা নিহত করতে চাইতো ওটা ঢুকিয়ে দিত। এই জন্য ওদেরকে ড্যাগার্সম্যান বলা হতো, এবং এরা জায়নিজমের সাপোর্টার। আমি জুডাইজম বলছি না, আমি কোনো ধর্মকে ছোট করে দেখি না, দেখছি না, সব ধর্মই সম্মানের। জুডাইজম আর জায়নিজমের ভিতরে পার্থক্য আছে, সেটা যখন আসবে তখন আমরা দেখব। তো এই প্রশ্ন যদি আমি করি, আপনার যদি এই যে তথ্যটা জানা থাকে তো সমস্যা কোথায়? আপনি ইন্টারনেটের জামানা, এখন সব ধরনের তথ্য ওখান থেকে আপনি পেয়ে যেতে পারেন খুবই সহজে। এই তথ্যগুলো পড়তে থাকেন ওখান থেকে, যেটা মনে থাকে না আপনি একটা খাতায় নোট নিতে থাকেন, বাস হয়ে গেল। আপনার প্রয়োজন আপনি নিজেই বুঝে যাবেন। হ্যাঁ, নিজেই বুঝে যাবেন যে কোন কোন অংশটা আমার দরকার, কোনটা দরকার না, বুঝে যাবেন। পরিবেশ ইস্যু এবং কূটনীতি, এটার উপরে 4টা প্রশ্ন করা হয়ে থাকে। ভাই পরিবেশ আমাদের জন্য আসলেই জরুরি, যেহেতু আমরা V20 সদস্য। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যে কোনো সময় ডুবে যেতে পারি, যদিও আমি সবসময় এটার সাথে দ্বিমত করি। সেটা আমার একটা লজিক আমার ভিতরে আছে, আমি ডুববো বলে আমি কখনো মনে করি না। অ্যাটলিস্ট পরিবেশের কারণে ডুবে যাব এটা আমি মনে করি না। যেমন এক সময় বলা হচ্ছিল যে ভাই করোনাতে বাংলাদেশে তো রাস্তাঘাটে মানুষ মরে পড়ে থাকার ভয় আছে, যেহেতু আমরা সাবধান ছিলাম না, আমরা মাস্ক এখনো ব্যবহার করি না। যে সময় করোনার অবস্থা খুবই খারাপ, আমাদের সেনাবাহিনী তারা রাস্তায় রাস্তায় মাইকিং করছে, তখনও লোকজন মাস্ক ছাড়া ঘুরছে, স্যানিটাইজেশন কেউ ব্যবহার করছে, কেউ করছে না। একটা বড় অংশ ওই রাস্তায় থেকে মরে পড়ে থাকে নাই। আমরা বাঙালিরা সর্বংসহা, অনেক কিছু আমরা পারি। আমাদের মানসিকতাও যেমন মজবুত, শরীরও এরকম আলহামদুলিল্লাহ মজবুত আমাদের। তো বড় সমস্যা না। এজন্য পরিবেশের বিষয়ে যারা বলতে চায় যে পরিবেশগত ইস্যুতে আমরা ভালনারেবল, শব্দটাকে আমি অন্যভাবে বলতে, যারা বলছে তারা বললে খুশি হতাম। কতটা ভালনারেবল, বরং আমি বলতে পারি যে পরিবেশের ভিতরে বিষয়ে আমরা সাস্টেইনেবল। আমার এই শব্দটা পছন্দ। হ্যাঁ, পরিবেশের সমস্যা আছে, বাট আমরা সাস্টেইন করব, এবং আমরা সাস্টেইনেবল আমি মনে করি। এটা নিয়ে যে কূটনীতি হচ্ছে, আপনার কিয়োটো প্রোটোকল থেকে আপনি শুরু করেন, প্যারিস ট্রিটি, কিয়োটো প্রোটোকল, বা আইপিসিসি তে যেগুলো আলাপ হচ্ছে, তো সেগুলোই তো আমার কূটনীতি। এটা তো আরো সহজেই 4 নাম্বার পাওয়াটা। বাস কয়েকটা বিষয় আপনি জানলেই এই 4 নাম্বার আপনি পেয়ে যাচ্ছেন সহজেই। আন্তর্জাতিক সংগঠন, বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান, এটা তো খুবই সীমিত, এটা নিয়ে আরো ভয় পাওয়ার কিছু নাই। ভাই আন্তর্জাতিক সংগঠন বলতে আপনি কি বুঝান? ইউএন, বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন WTO, ওয়ার্ল্ড ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, এটা জানে নাকি? এটা তো সবাই জানে।
আমরা যখন যদি সুযোগ হয় এগুলো যখন আলাপ করব দেখবেন যে কত সহজ কত ছোট। এটা কিন্তু আপনারা অনেকে পড়ে এসেছেন বিভিন্ন ভাবে, স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে কোথাও না কোথাও কেউ হয়তো পড়ে এসেছেন, বিশেষ করে হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড যারা বা আর্টস ব্যাকগ্রাউন্ড যারা, এটা অনেকেই পড়ে এসেছেন এগুলো। ওয়ার্ল্ড ব্যাংক কি, ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান কে, কিভাবে কাজ করে, আইএমএফ এর প্রধান কে, কিভাবে কাজ করে, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপে কয়টা প্রতিষ্ঠান, এই তো বৈশ্বিক অর্থনীতি আপনি শিখে গেলেন। কি শিখলেন না, সবই শিখে গেলেন। ডব্লিউটিও, আমরা ডব্লিউটিও তে কবে যোগদান করেছি, একদম প্রথম দিকে, প্রথম 20টা দেশের, যারা প্রথম 20টা দেশ নিয়ে ডব্লিউটিও শুরু হয়, আমরা তার একটা। তো নাইটা কি, সবকিছুই তো এখানে আছে। এবং এগুলাই তো প্রশ্ন, তো এগুলোর ভিতর থেকেই হয়। আপনি খালি একটু বার্ডস আই ভিউ দিয়ে যান, পড়াটা একটু পড়ে যান, দেখবেন ওগুলো সময় মতো মনে থাকবে। তো এগুলা গেল এই যে 5টা ইস্যু, যে 20 মার্কের জন্য 4-5 20, এই 20 মার্ক আপনি একটু পড়েন, খুব সহজে আপনি পেরে যাবেন। রিয়েলি ভয় পাওয়ার কিছু নাই। আমরা যখন ক্লাস করবো এই ব্যাপারে তখন দেখবেন যে খুব সহজ। হ্যাঁ, পড়তে হবে, সেটাকে আপনাকে তো ভাই পড়ার কোনো বিকল্প নাই। আমি কাউকে কাউকে দেখি যে স্যার একটা শর্ট সাজেশন দেন। ভাই আমি বাদল ভাইয়ের একটা পড়া পড়ছিলাম, মাঝে মধ্যে দাউদ ভাই মুখে চলে আসে, সরি দাউদ ভাই কিছু মনে করেন না। তো বাদল সৈয়দ ভাইয়ের কিছু পোস্ট আমার খুবই হৃদয়গ্রাহী হয়েছে, ওনার ভিডিও আমি দেখতেছিলাম। সেখানে যে কথাগুলো চলে আসছে, আপনাদের জন্য এটা তাবিজ করে রাখা উচিত। কোন শর্টকাট দুনিয়াতে খুঁজতে যেন না। কারণ উনার কথার ভিতরে দেখেন, উনি বলেছেন যে বিসিএস যারা দেয় এর 10% বিসিএস দেয়, বাকি যারা শর্টকাট খুঁজে তারা কিন্তু ওই বাকি 90 ভাগের ভিতরে। আশা করি আপনারা এই 10 ভাগের ভিতরে, যেমন বাদল ভাই আপনাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন, অনেক আশা করছেন যে আপনারা 10 ভাগের ভিতরেই থাকবেন। আমরা ওনার সহযাত্রী হিসাবে ওনার পিছনে থেকে মনে করতে চাই যে আপনারা আমাদের মিছিলে এই 10%ই থাকবেন। আপনাদেরকে এই 10%কে নিয়েই আমরা চলতে চাই। বাদল ভাইয়ের আমি কিছুটা ইমোশনাল কথা এখানে বলে ফেলতে চাই। উনি যে উদ্দেশ্য, যে ইমোশন নিয়ে চলছেন, আপনারা আশা করি ওনার ইমোশনকে মূল্যায়ন করবেন। আর আপনারা যখন বেশি বেশি ক্যারিয়ারিস্ট হবেন, শ্রম দিবেন, ভালো জায়গাগুলোতে আসবেন, হয়তো বাদল ভাইয়ের সাথে, আমার সাথে, ওয়াইদুল্লাহ চৌধুরী স্যারের সাথে আপনাদের দেখা হয়তো হবে, হয়তো হবে না কোনোদিন। কিন্তু এরকম একটা জায়গা থেকে আপনি সাপোর্ট পেয়েছেন, সেখান থেকে আপনি, ভাই মোহাম্মদ আবিদ হাসান আন্তর্জাতিক বিষয় নিয়ে এই তো পড়ছেন। তো ভাই আপনি পড়েন নাই, দুঃখবোধের তো কিছু নেই, এই তো পড়ছেন আপনি। যে কথা বলছি এটাই তো আন্তর্জাতিক বিষয়। সো বাদল ভাইয়ের স্বপ্ন যাতে কোনোভাবেই বৃথা যেতে না পারে, আপনার সফলতা দিয়ে সেটাকে প্রমাণ করে দিবেন, এটাই উনি চান, উনারা চান, বাদল ভাই এবং যারা ওনার ওবায়দুল্লাহ চৌধুরী স্যার বা ওনাদের যারা স্পন্সর আছেন, অ্যাডভাইজার আছেন। বাদল ভাইয়ের একটা জায়গায় আমি লেখা দেখেছি যে উনি লিখেছেন যে এনারা গাটের খেয়ে বনের মোষ তাড়াচ্ছেন। বাদল ভাই আপনার শব্দ চয়নটা খুবই সুন্দর, আপনি একজন লেখক মানুষ। বরং আমি বলতে চাই এখানে যে কিছু মেধাবী মানুষকে আপনি একই ছাতার নিচে নিয়ে আসছেন। গাটের খেয়ে বনের মোষ তাড়ানোটাকে আমি এভাবে দেখতে চাই বাদল ভাই। আপনি যেহেতু অতি বিনয়ী মানুষ, এজন্য হয়তো এইভাবে বলেছেন। বরং আমি দেখতে চাই যে আপনি একটা ফ্ল্যাগ সামনে নিয়ে চলছেন, আপনার পিছনে অনেকগুলো বাতিঘর, অনেকগুলো চিরস্থায়ী বাতিঘর, দীর্ঘস্থায়ী বাতিঘর আপনার পিছনে আসছে এবং আছে। তো আপনার সাথে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনি সাথে চলেন, এগিয়ে চলেন। ওবায়দুল্লাহ চৌধুরীর মতো একজন কান্ডারিও আপনি পেয়েছেন, বৈঠা ধরার মতো একজন মাঝি পেয়েছেন। তো এটা এগিয়ে যাবে সে বিশ্বাস আমার ব্যক্তিগতভাবে আছে। আমি যতদূর ওবায়দুল্লাহ চৌধুরীকে চিনি, সেটাকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিকূলতা থাকবেই, মানুষের জীবনে থাকে, সবার জীবনেই থাকে, মানুষ শুধু না, যে কোনো প্রাণীর জীবনে, উদ্ভিদের জীবনে প্রতিকূলতা থাকে। ভাই মরুভূমির ভিতরেও তো গাছ জন্মাচ্ছে। হ্যাঁ, তাতে হয়তো কাঁটা বেশি থাকতে পারে, তার সার্ভাইভালের প্রশ্নে কাঁটা আসে সেখানে, কিন্তু সে টিকে থাকে তার ওই কাঁটা দিয়ে, ওখানে পানি জমিয়ে রাখে, ওখান থেকে সে বিভিন্ন প্রতিকূল পরিবেশে নিজেকে বাঁচিয়ে রেখে তার জীবনকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যায়। তো কাঁটা থাকাটা তো খারাপ না, কাঁটা থাকবেই, বরং কাঁটা না থাকলে ওই জীবনটা একঘেয়ে। যেখানে কোনো ভ্যারিয়েশন নাই, সেটা কি জীবন হলো? যদি প্রবাহ না থাকে তাহলে তো নদী মরে যাবে ভাই।
কখনো কখনো জোয়ার, কখনো ভাটা, এই তো জীবন, এটা থাকবেই। ইভেন আমরা দেখেন যখন সি লেভেল আমরা মাপি যে হিমালয় কত, এত ফিট উপরে, তার মানে সি লেভেল থেকে এত ফিট উপরে, এই সি লেভেলও যখন মাপা হয় তখন জোয়ার এবং ভাটা ওই অঞ্চলের, ওই এলাকার সমুদ্রের জোয়ার, সমুদ্রের ভাটাকে একটা নির্দিষ্ট সময় দীর্ঘদিনের জন্য এক করে তার এভারেজ করে আবার তারপরে করা হয়। তার মানে ভাটাকে বাদ দেওয়া হয় না। এই সি লেভেল বা সি বেড যদি বলেন, উচ্চতা নির্ধারণের স্ট্যান্ডার্ড যেটা, সেটা ভাটাকে সাথে নিয়েই মাপা হয়। তো ভাটা তো আমার জীবনের অংশ, কাটা তো আমার জীবনের অংশ, দুঃখ তো আমার জীবনের অংশ, চ্যালেঞ্জ আমার জীবনের অংশ। চ্যালেঞ্জ না থাকলে তো জীবন জীবনই হয় না। তাহলে কেন আমি মানুষ ভাই? সরি যদি আপনাদেরকে আসলে বদার করে থাকি, বাট এটা না, আমি আমার বন্ধু, আমার সহকর্মী, আমার ব্যাচমেট বাদল সৈয়দ ভাইয়ের সাথে সুর মিলাতে গিয়ে, তার ইমোশনকে শেয়ার করতে গিয়ে এই কথাটুকু ইমোশনালি বললাম। আমি এটাকে ধারণ করতে চাই। আশা করি যারা এখানে শুনছেন আপনারা ধারণ করবেন, শুনবেন না, ধারণ করবেন। ধারণ করার বিষয়টা আপনারা আমার চেয়ে ভালো বুঝেন। তো এই অংশটা কি আর কোনো বিষয় আছে আমার ভাই ওবায়দুল্লাহ চৌধুরী? ধন্যবাদ স্যার। আমরা আজকে আমাদের আলোচনাটা আমাদের এদিকে এখানেই শেষ করতে হবে। আমরা পরবর্তীতে স্যার ইনশাআল্লাহ আপনাকে আবার পাবো এবং আপনার কাছ থেকে এই হৃদয়গ্রাহী আলোচনা এবং আমাদের গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের কৌতূহল নিবারণ করবে বা আমাদের কৌতূহলকে আরো বাড়িয়ে দেবে কোনো কোনো ক্ষেত্রে, এই বিষয়গুলো নিয়ে আমরা আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই স্যার। আপনি অনেক ব্যস্ত মানুষ, আপনি একজন সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা। আপনি খুবই আন্তরিকতার সাথে আপনি এই আমাদের মার্চ প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হয়ে আছেন। এটা যারা শুনছেন তাদেরকে বলে রাখি, এম ফরহাদুল ইসলাম স্যার, উনি অনেক উঁচু মানের একজন প্রশিক্ষক, একজন সিনিয়র সিভিল সার্ভেন্ট বাংলাদেশের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এবং স্যার হচ্ছে এটা চ্যারিটি, এটা একটা মানবিক উদ্যোগ এবং ইট উইল হেল্প পুয়ার, গরিবদের এটা সহায়তা করবে, বিশেষ করে পেরিফেরি যারা আমাদের প্রান্তিক। বাদল সৈয়দ স্যার কিছুক্ষণ আগেও বলেছেন, আপনারা খেয়াল করবেন, যারা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী বা এরকম বিভাগীয় শহরগুলোতে বা ভালো জেলা শহরগুলোতে আছেন, যাদের জন্য অনেক কোচিং অ্যাভেলেবল, তারা তো কোচিং এ যাচ্ছেনই। আমাদের অনেক ভালো নাম করা অনেক প্রতিষ্ঠানগুলো আছে এখানে। এই প্ল্যাটফর্মটা মূলত আমরা করছি একটা কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি ট্রেনিং, কোয়ালিটি গাইডলাইন দেওয়ার জন্য। এটা মূলত আমাদের মেইন প্রাইমারি টার্গেট হচ্ছে যারা একটু পিছিয়ে পড়া, যারা একটু গ্রামীণ, মফস্বল বা প্রান্তিক পর্যায়ে আছেন, বা যারা ফিনান্সিয়ালি একটু কন্ডিশন হচ্ছে দুর্বল, মানে অসচ্ছল বা দুর্বল, বা যারা অনেক কোচিং এর জন্য একটা বড় ফি জোগাড় করতে পারে না বিভিন্ন কারণে, এদেরকে সাহায্য সহযোগিতা করার জন্যই, ওদেরকে কেরিয়ার পথে বা ওদের জীবনের পথে, স্বপ্নের পথে একটু এগিয়ে দেওয়ার জন্য, একটু মায়া ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের মার্চ ফরওয়ার্ডের অগ্রযাত্রা। তো এক্ষেত্রে আমরা স্যারদের মতো, ফরহাদ স্যারের মতো আলোকিত লোকজনকে, ব্যক্তিত্বকে আমরা আমাদের সাথে পেয়েছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাবো। স্যারকে এই জন্য আমি আবারও বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি স্যারের সাথে আপনাদের আরো সেশন হবে, ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে। আমরা পররাষ্ট্র সম্পর্কে আরো আলোচনায় স্যারকে ইনশাআল্লাহ পাবো। আমি একেবারেই আলোচনা শেষ, আমি 1-2 মিনিটে কয়েকটা কথা বলে বিদায় দিচ্ছি। একটা হচ্ছে, আমরা আপনারা খেয়াল করবেন, গতকাল আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি কোচিং এর জন্য একটা সার্কুলেশন দিয়েছি আমাদের পেজে। আপনারা অনেকে হয়তো পেয়েছেন, রেজিস্ট্রেশন শুরু করেছেন। আমরা এটা ছাড়া একেবারে কোর্সটা 3 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক, আমরা মাসে মাসে দেওয়ার কোনো ঝামেলা যেন না থাকে। এবং আমরা তো যেহেতু এটা আমরা বলেছি এটা বিনামূল্যে, ফ্রি। অনেকে বলতে পারেন যে 100 টাকা 200 টাকা দিচ্ছেন আবার বিনামূল্যে। 100 টাকা 200 টাকা এটা কি ফ্রি? আসলে বিষয়টাকে ওভাবে নেবেন না। এটা বাদল সৈয়দ স্যার খুবই ক্লিয়ার করেছেন, আত্মমর্যাদা প্রতিষ্ঠা, এবং এই প্রতিষ্ঠান যে আপনার নিজের, এখানে যে একটা ওনশিপ করবেন, এই প্রতিষ্ঠানটা যে মার্চ ফরওয়ার্ড যে আপনার নিজেরই একটা প্রতিষ্ঠান, এই পসেসিভনেস, এই অধিকারবোধ প্রতিষ্ঠার জন্যই কিন্তু 100 টাকা বা 200 টাকা এটা নেওয়া হচ্ছে। সুতরাং আপনি এটা স্টেপ একটা রেজিস্ট্রেশন, এবং এটা আমরা করতে চাচ্ছি। এটা ওই যে বললাম, জবাবদিহিতা, এবং আমাদের কিছু ইনফরমেশন দরকার, আমাদের ডেটাগুলো দরকার, যাতে আপনাদের সাথে আমরা নিয়মিত আলাপ আলোচনা করতে পারি। সুতরাং বিষয়টাকে আপনারা ওভাবে নেবেন আশা করি। ব্যাংক কোর্স সম্পর্কে অনেক ছেলেমেয়েরা, অনেক আগ্রহীরা এখানে প্রশ্ন করেছেন। বাদল সৈয়দ স্যার নিজেও জবাব দিয়েছেন, আমার চোখে পড়ছে। সেটা হচ্ছে, আমরা ব্যাংক কোর্স নিয়েও
সরকারি বেসরকারি বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন ধরনের ব্যাংক কোর্স অনেকে আমরা পরীক্ষা দিয়ে নিয়মিত সার্কুলার হয়, সেই বিষয়ে আমাদের কাজ চলছে। আমরা মানে খুব বেশি সময় নেব না, আমরা হয়তো আপনাদেরকে সেই বিষয়ে অবহিত করতে পারবো আমাদের পেজ এবং গ্রুপের মাধ্যমে। এরপর শিক্ষক নিবন্ধন, এটা আমাদের এখানে যারা গ্রাজুয়েশন করা, যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রাইভেট কলেজ অথবা বেসরকারি স্কুল যেগুলো আছে সেগুলোতে শিক্ষকতা বা অধ্যাপনা করার জন্য সুযোগ চাচ্ছেন, ওদের জন্য আমাদের একটা প্রোগ্রাম আসবে। আমরা কেরিয়ারের গত ক্লাসে বলেছিলাম 360 অ্যাঙ্গেল থেকে আমরা আপনাদেরকে গঠন করার জন্য, প্রস্তুত করে দেওয়ার জন্য আমাদের প্ল্যান আছে, প্রোগ্রাম আছে। আপনারা একটু ধৈর্যের সাথে আমাদের সাথে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। এবং সবচেয়ে একটা বড় বিষয়, আমাদের বাদল সৈয়দ স্যার নিজে একজন সিনিয়র সিভিল সার্ভেন্ট, ওনার অফিসিয়াল অনেক কর্মব্যস্ততা আছে। আমাদের প্রত্যেকেই মানে যার যার নিজস্ব ফিল্ডে কাজ করার পাশাপাশি এই কাজটা করতে হয়। সুতরাং আমরা অনেক বেশি ফোনে আমরা আসলে অ্যাটেন্ড করতে পারবো না, এটা সম্ভব হবে না। হয়তো শুরুর দিকে কিছুটা পাচ্ছেন, ভবিষ্যতে আরো এটা আরো একটু বিরল হয়ে যেতে পারে। ফোন অথবা মেসেজের চেয়ে আমরা বেশি অনলাইন ডিভাইসগুলোর মাধ্যমে, এই যে পেজের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে আমাদের ডিক্লারেশন গুলো থাকবে, অথবা ইমেলে কোনো বিষয় দেওয়ার থাকলে পিডিএফ বা আদার্স কোনো ডকুমেন্ট, সেটা আমরা ইমেলে যোগাযোগ করব। সুতরাং সবচেয়ে একেবারে বিনীতভাবে বলি, আপনাদের সবাইকে বলবো, যদি আপনারা মার্চ ফরওয়ার্ডের সাথে থাকতে চান, একটা কন্ডিশন, সেটা হচ্ছে আমাদের পেজ এবং গ্রুপে আপনাকে নিয়মিত আপডেট থাকতে হবে। এটা ছাড়া আসলে এত ছেলে মেয়েকে নিয়ে কাজ করতে গিয়ে কয়েকজন খুব সীমিত সংখ্যক ম্যান পাওয়ার দিয়ে এটা করা সম্ভব না। আর যেহেতু আমরা এটা নিয়ে কোনো ফি নিচ্ছি না, সুতরাং এই ব্যাপারে আমাদের অনেক বেশি ম্যান পাওয়ার করে যোগ হওয়ারও কোনো সময় খুব একটা সম্ভাবনা নাই। এই সীমাবদ্ধতা আপনাদের একটু মেনে নিতে হবে। এখানে আমরা দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের কিছুই নাই। অনেকের ইমেল অ্যাড্রেস ভুল, যার ফলে আমরা ইমেলে আপাতত চিন্তা করছি আমরা 20 সেপ্টেম্বর পর্যন্ত ইমেলে কোনো কিছু আসলে পারতপক্ষে পাঠাবো না, বা আপনারা আশা করবেন না। পেলে এটা হচ্ছে আপনাদের জন্য উপরি পাওনার মতো হবে, এক্সট্রা পাওনা হবে। পেলে তো খুব ভালো, কিন্তু 20 আগস্টের আগে, 20 সেপ্টেম্বরের আগে আপনারা খুব বেশি হ্যাঁ। তো সুতরাং আপনারা একটু এই ব্যাপারে একটু মনোযোগী থাকবেন। আসলে ফোনে বা এসএমএস এ নয়, আপনারা প্রতিনিয়ত এসএমএস করে যাচ্ছেন, ফোন করে যাচ্ছেন, পাবেন না, আপনাদের খারাপ লাগবে। আর আমরা আমাদের ঘোষণাগুলো পেজ এবং গ্রুপে দিচ্ছি, প্লিজ এখানে একটু কানেক্টেড থাকেন, স্টে কানেক্টেড, এই জিনিসটা আপনাদের কাছ থেকে চাই। আপনারা যারা বিভিন্ন কোর্স গুলো নিয়ে, প্রাথমিক শিক্ষক, অক্টোবর মাসে বড় ধরনের একটা সার্কুলার হবে বলে আভাস পাওয়া যাচ্ছে গণমাধ্যমের খবরে। প্রাথমিক শিক্ষক এটা একটা সরকারি চাকরি। এই সময়ে এই চাকরিগুলোকে কেউ হেলা না করে, কেউ অবহেলা না করে, গুরুত্ব না দিয়ে এগুলোকে গুরুত্বের সাথে নিন। আপনি চেষ্টা করতে থাকুন, আপনার জন্য যেটা বেটার হবে, আপনার প্রাপ্তির ক্ষেত্রে আপনার মনে করবেন যেটা আপনার স্বপ্ন বা ইচ্ছার সাথে অনেক বেশি ম্যাচ করে, সেখানে আপনি জব করবেন। কিন্তু আপনি প্রিপারেশন গুলো নিতে থাকুন। কেউ কেউ আজকে প্রশ্ন করেছেন আমরা কি বিসিএস এবং প্রাইমারি দুইটাই একসাথে চালাবো? হ্যাঁ, করুন। কোনো শিক্ষাই আপনার বৃথা যাবে না। আজকে শিখতেছেন, এটা হয়তো 15 ইয়ার্স পরে আপনাকে কাজে দেবে। আর যে যত বেশি ইনফরমেটিভ থাকবে, যে যত বেশি জানবে, যে যত বেশি প্রিপেয়ার থাকবে, তার সামনে যে কোনো ইমিডিয়েট কম্পিটিটিভ পরীক্ষায় তার এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সুতরাং এই বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আজকে এখানেই শেষ করবো, অনেক সময় হয়েছে, প্রায় 1 ঘন্টা 47 মিনিটের মতো সময়। আমি আমাদের শ্রদ্ধেয় ফরহাদুল ইসলাম স্যারকে আবারও কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে, এবং তাকে সামনে আবারও আমরা পাবো নিয়মিতভাবে, সে আশাবাদ ব্যক্ত করে আমি স্যারের কাছ থেকে বিদায় নিচ্ছি। স্যার, আপনি অনুমতি দিলে আজকে শেষ করতে পারি? স্যার শুনছেন? শেষের দিকে কয়েক সেকেন্ড একটু ইন্টারাপ্ট করেছে কেন জানি। স্যার বললাম, আপনি যদি অনুমতি দেন আমরা ইনশাল্লাহ আপনাকে আরো পাবো সাথে আমাদের। আপনি সুস্বাস্থ্যের সাথে থাকুন, আপনার জন্য আমাদের দোয়া এবং শ্রদ্ধা, ভালোবাসা সব আছে। আর আজকে আপনি অনুমতি দিলে শেষ করতে চাইছেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শুধু এদের জন্য একটা শব্দ বলতে চাচ্ছি যে এই ফোরামটা এটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিচ্ছে আপনাদের জন্য। যারা অনেক বড় বড় জায়গায় কোচিং করছে, আপনারা বিনা পয়সায়, আমার ধারণা তার চেয়ে ভালো জায়গায় আপনারা গাইড নিচ্ছেন। আমি কোচিং বলবো না, গাইড নিচ্ছেন। একটা গান গেয়ে আমি শেষ করে ফেলি। 2011 সালের একটা হিন্দি মুভি ছিল, অমিতাভ বচ্চনের, আমার একজন প্রিয় অভিনেতা উনি, আরক্ষণ, আপনারা দেখে থাকবেন মুভিটা। সাইফ আলী খান ছিলেন ওটাতে। যেহেতু খুব পছন্দের মুভি, এই জন্য এক চান্স তো দে দে মেরি জান, ফের তু উড়ান দেখনা। So give me a chance, then you can see how I can fly. So that chance has been given to you all. We would like to see you flying on the sky.
থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভ। হুম।